ওকে। তো আজকে আমরা আমাদের কুইক বুকস এর ক্লাস স্টার্ট করবো। আজকে হচ্ছে আমাদের ফিফথ ক্লাস, সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো দেখবো সেটা হচ্ছে রিকনসিলেশন নিয়ে। হ্যাঁ, তো অ্যাজ এন বুক কিপার আর অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের রিকনসিলেশনের কাজগুলো অনেক বেশি করতে হয়। তো রিকনসিলেশনের কাজ আমরা দেখবো ব্যাংক রিকনসিলেশন, ক্রেডিট কার্ড রিকনসিলেশন, পেপাল রিকনসিলেশন, তারপরে কিভাবে কুইক বুকস অনলাইন যে অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে সেখানে টিম অ্যাড করতে হয়, বা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিবেন, এই টপিকগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো রিকনসিলিয়েশন যাওয়ার আগে, রিকনসিলিয়েশন বলতে আমরা কি বুঝি বলেন? বা নর্মালি আমরা রিকনসিলিয়েশন বাংলাদেশের প্রেক্ষাপটে বা ফিজিক্যাল প্রেক্ষাপট গুলাতে, আমাদের যে অফিসিয়াল যে জব গুলো আছে সেগুলাতে আমরা রিকনসিলিয়েশন বলতে আমরা কি বুঝে থাকি? যে আমাদের লেজার বইয়ের সাথে আমাদের যে লেজার বুক আছে, আমরা ব্যাংকের জন্য একটা লেজার মেনটেন করি, ব্যাংকও আমাদের হয়ে একটা লেজার মেনটেন করে থাকে, তাই না? মাস শেষে বা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের শেষে এসে সেই লেজারের সাথে স্টেটমেন্টের যে মিল করার হয় সেটাকে বলতেছি আমরা রিকনসিলেশন বা মিলকরণ বিবরণী, রাইট? তো এখন মিল করার জন্য কুইক বুকস এর সাথে ব্যাংকের কানেক্টেড করা যায়, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যদি আপনি কুইক বুকস এর সাথে ব্যাংকটাকে কানেক্ট করতে না পারেন বা ম্যানুয়ালি যদি আপনাকে রিকনসিলেশন করতে, সেটাও একটা ওয়ে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে আপনি যে ওয়েতেই যান না কেন, আপনাকে শেষ তিনটা কাজ আপনাকে করতে হবে, বা দুইটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এছাড়া আমরা সর্বপ্রথম দেখব যে ব্যাংকের সাথে যদি কুইক বুকস এর কানেক্টেড করানো যায়, সেক্ষেত্রে প্রসিডিওরটা কেমন হয়। ওকে, বাংলাদেশের ব্যাংক কোনোটা কানেক্ট করা যাবে না, হ্যাঁ, এটা মাথায় রাখেন। তো প্রথমে আমরা দেখব যে কানেক্টিং ব্যাংক উইথ কুইক বুকস, কুইক বুকের সাথে ব্যাংকটা কানেক্ট করার জন্য কি কি স্টেপ আমাকে ফলো আপ করতে হবে। প্রথমে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে, ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, রেজিস্ট্রেশন কোড যেটা ইমেল, এসএমএস এবং ভয়েসের মাধ্যমে আপনাকে পাঠানো হবে, তারপরে ইনপুট ভেরিফিকেশন কোড দিবেন। তারপর এটা কোন টাইপের অ্যাকাউন্ট, সেটা কি কারেন্ট অ্যাকাউন্ট বা চেকিং অ্যাকাউন্ট, না ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, না সেভিংস অ্যাকাউন্ট, সেটাকে আপনাকে সিলেক্ট করে বলে দিতে হবে। তারপরে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট ঠিক করে দিতে হবে, যে হ্যাঁ এটার জন্য কোন চার্ট অফ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতেছেন বা লেজার অ্যাকাউন্ট। তারপর হচ্ছে আপনাকে বলতে হবে স্টেটমেন্ট পিরিয়ড, মানে আপনি কোন সময় থেকে কোন সময়ে এই স্টেটমেন্টটাকে আপনি আপলোড করতে চান কুইক বুকসে, সেটা। তারপরে হচ্ছে ব্যাংক ট্রানজেকশন উইল অটোমেটিক্যালি আপলোড টু রিভিউ প্যানেল। এরপরে ব্যাংক ট্রানজেকশন গুলো অটোমেটিক্যালি আপনার রিভিউ প্যানেলে এসে দেখা দেবে। তো আসেন আমরা স্টেপ গুলোকে একটু মানে আর কি ভিজুয়ালাইজ করি। প্রথমে ব্যাংকের নাম সাজেস্ট করবেন, ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রির ব্যাংকগুলো এখানে অ্যাভেলেবেল আছে। তো তারপরে হচ্ছে আপনার ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে কানেক্ট করবেন। তারপরে সেখান থেকে ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন কোড প্রপারলি দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনাকে বলে দিতে হবে এটা কোন টাইপের চার্ট অফ অ্যাকাউন্ট, সেটা চার্ট অফ অ্যাকাউন্ট বলতে হবে। বলার পরে আপনাকে মানে আর কি ডেট বলে দিতে হবে, মানে আপনি কত তারিখ থেকে স্টেটমেন্টটাকে আপলোড করতে চান। ঠিক আছে, এই কানেক্টেড করার ফলে কি হবে, অটোমেটিক্যালি আপনার যে ইয়াগুলো আছে, স্টেটমেন্ট গুলা থাকবে ব্যাংকের, সেই স্টেটমেন্ট গুলো আপনার কুইক বুকসে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কানেক্টেড অপশন ক্লিক করা মাত্রই আপনার যে ট্রানজেকশন গুলো থাকবে, সে সবগুলা ট্রানজেকশন আপনার এই যে ফর রিভিউ প্যানেলে মধ্যে চলে আসবে। ঠিক আছে, ফর রিভিউ প্যানেল বা পেন্ডিং প্যানেল, যে প্যানেলে বলো না কেন, এখানে চলে আসবে। কাজটা মূলত এরপর থেকেই আমাদের শুরু। হ্যাঁ, এরপরে আপনার যখন স্টেটমেন্ট গুলো আপলোড হবে, আপলোড করার পরে আপনাকে কি করতে হবে, ক্যাটাগরাইজড করতে হবে। ক্যাটাগরাইজড করা মানে হচ্ছে এটাকে কোন চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে যাবে। প্রত্যেকটা ট্রানজেকশন অবশ্যই কি যে কোনো একটা নির্দিষ্ট চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে যায় বা লেজার অ্যাকাউন্টের আন্ডারে যায়। তো সেগুলাকে প্রপারলি দেওয়াকে বলা হয় ক্যাটাগরাইজড করা বা ক্লিন আপ করা বা ক্যাচ আপ করা। ঠিক আছে, তো ক্যাটাগরাইজ করার পরে দেন আপনাকে রিকনসিলেশন করতে হয়। ঠিক আছে, তো ফর রিভিউ প্যানেলে আসছে। ফর রিভিউ প্যানেলে আসার পরে এই যে দেখেন, আমি রিকনসিলেশন করার জন্য এইখানে তো কয়েকটা স্টেপ আমি বলে দিছি, দেখেন ফিউ স্টেপস ইনভলভড ইন ব্যাংক রিকনসিলেশন। এখানে আমি বলছি প্রথমে সবার আগে একটা কাজ করতে হবে, সেটা আপনাকে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টটা কি আপনার চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা, সেটা সবার আগে দেখতে হবে। তারপরে হচ্ছে তার ওপেনিং ব্যালেন্স আছে কিনা, সেটাও খেয়াল করতে হবে। এরপরে
ক্লায়েন্টের কাছ থেকে আপনি পিডিএফ ফাইল নেবেন। ক্লায়েন্ট অনেক সময় এক্সেল ফাইল আপনাকে প্রোভাইড করবে। কিসের এক্সেল ফাইল? ব্যাংক স্টেটমেন্টের এক্সেল ফাইল। কিন্তু তারপরে ক্লায়েন্টকে বলবেন যে না, আমাকে পিডিএফ ফাইলটা প্রোভাইড করেন। কারণ পিডিএফ ফাইল হচ্ছে আপনার দিন শেষে বাইবেল। এই পিডিএফ ফাইলের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে রিকনসিলিয়েশন করতে হবে, ঠিক আছে? ক্লায়েন্টের মুখের কথা না। তো পিডিএফ থেকে আপনাকে কি করতে হবে? সিএসবি ফাইলে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? কনভার্ট করার পরে সেই সিএসবি ফাইলটাকে আপনারা ব্যাংকিং প্যানেলে আপলোড করবেন। দেন হচ্ছে ক্যাটাগরাইজ, ক্লিন আপ বা ক্যাচ আপ, এরপর হচ্ছে রিকনসাইল। এখন এটা তো হচ্ছে আপনি ম্যানুয়ালি করেন বা আপনি যদি ব্যাংকের সাথে সরাসরি কানেক্ট করেন, আপনাকে এই 6টা স্টেপেই আসতে হবে। কিভাবে? ধরেন আপনি ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড করলেন, অবশ্যই আপনার ওই ব্যাংকের নামে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা কুইক বুকসে সেটা দেখতে হবে, তার ওপেনিং ব্যালেন্স আছে কিনা এটাও দেখতে হবে। জাস্ট পিডিএফটা সিএসবি তে কনভার্ট করার কাজটা আপনার হ্যাসেলটা পোহাইতে হবে না, কারণ যেহেতু সরাসরি কানেক্টেড থাকবে সে অটোমেটিক্যালি আপনার কুইক বুকসে চলে আসবে, তাই না? এই যে 3 আর 4 নাম্বার পার্টটা আপনার যদি ব্যাংকের সাথে কানেক্টেড থাকতো তাহলে আপনার করা লাগবে না। এরপরে যে ক্যাটাগরাইজের পার্ট, এটা আপনার ম্যানুয়ালি আসেন অথবা কানেক্টেড করে আসেন, আপনাকে এই কাজটা করতে হবে। এটার জন্য কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। হ্যাঁ, ক্যাটাগরাইজ করা বা চার্ট অফ অ্যাকাউন্ট ঠিক করে দেওয়া বা ক্লিন আপ করা বা ক্যাচ আপ করা, যে নামেই আপনি ডাকেন না কেন, এটা আপনাকে করতে হবে। দেন গিয়ে আপনাকে রিকনসিলিয়েশন করতে হবে। এর আগে কিন্তু রিকনসিলিয়েশন হবে না, ঠিক আছে? তো এই 6টা স্টেপ আমাকে ফলো করে আমাকে রিকনসিলিয়েশনটাকে কমপ্লিট করতে হবে। এখন পিডিএফ থেকে সিএসবি ফাইলের যে ইস্যুটা, পিডিএফ থেকে সিএসবি ফাইলের ইস্যুটা আমরা দেখব। পিডিএফ থেকে সিএসবি ফাইলে কিভাবে কনভার্ট করা, আমরা সবাই ম্যাক্সিমাম মানুষই জানি পিডিএফ থেকে সিএসবি ফাইলে কিভাবে কনভার্ট করতে হয়, বা অনলাইনে বিভিন্ন ধরনের টুলস আছে ফ্রিতে, তাই না? সেই ফ্রি টুলস গুলো আমরা আগে ব্যবহার করব। ওকে, তো চলে আসি আপনাদের প্রথম ব্যাংক স্টেটমেন্টে। আপনাদের আমি স্টেটমেন্ট দিচ্ছি হচ্ছে 3টা, জুন, জুলাই, অগাস্ট। তো স্বাভাবিকভাবেই আগে জুনেরটা কমপ্লিট করবেন, জুলাইটা, দেন অগাস্টেরটা। আবার এরকমও হইতে পারে ক্লায়েন্ট তার সকল ডাটাগুলাকে একবারে আপলোড করে রাখতে পারে। আপনি রিকনসিলিয়েশন বা ক্যাটাগরাইজ করবেন হচ্ছে একটা মাসের নির্দিষ্ট মাস ধরে ধরে প্রত্যেকটা পর্যায়ক্রমিক সিকোয়েন্সিয়ালি আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে। তো আসেন আমি প্রথম ব্যাংক স্টেটমেন্টে যাই। এটা হচ্ছে ওয়েলস ফার্গো ব্যাংক স্টেটমেন্ট। সর্বপ্রথম একটা স্টেটমেন্ট থেকে দেখতে হয় হচ্ছে ডেট, তার ওপেনিং ডেট, ক্লোজিং ডেট। তারপরে দেখতে হয় হচ্ছে তার বিগিনিং ব্যালেন্স কত আছে, তার হচ্ছে ডিপোজিট ব্যালেন্স কত আছে, এবং তার উইথড্রল ব্যালেন্স কত আছে। এই 3টে জিনিস দেখবো, এবং ক্লোজিং ব্যালেন্স কত আছে। এখন বিগিনিং ব্যালেন্সের অন্য নামও থাকতে পারে, যে ওপেনিং ব্যালেন্স থাকতে পারে, তারপরে আর এন্ডিং ব্যালেন্সের নাম থাকতে পারে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। মানে সিনোনিম গুলো আমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এইগুলা প্রথমে দেখবো, তারপরে হচ্ছে আমার ট্রানজেকশন, ঠিক আছে? এরপরে হচ্ছে আমার ট্রানজেকশন থাকবে, আরো অনেক কিছু ডিটেলস থাকে, কারণ বাংলাদেশের স্টেটমেন্টের মতো তো না, বাইরের দেশের স্টেটমেন্ট গুলোতে অনেক ইনফরমেশন থাকে এক্সট্রা করে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে স্টেটমেন্ট। ক্লায়েন্টের কাছ থেকে চেষ্টা করবেন স্টেটমেন্টটা নেওয়ার। সে যদি সিএসবি তে করে দেয় খুব ভালো কথা, কিন্তু স্টেটমেন্টটা নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, তো সর্বপ্রথম আমার কাজ কি? তো সর্বপ্রথম আমার ওয়েলস ফার্গো নামে চার্ট অফ অ্যাকাউন্ট কুইক বুকসে আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? তো চার্ট অফ অ্যাকাউন্ট আমরা কোথায় পাবো? অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টে গেলে আমরা পেয়ে যাব। এখান থেকে আমাদের ওয়েলস ফার্গো নামে অলরেডি একটা ব্যাংক করা আছে, সেখানে যদি আমি আপলোড করি তাহলে কিন্তু তার মিলবে না রিকনসিলিয়েশন, তাই না? তো আমরা এটার জন্য কি করব? একটা নতুন করে একটা চার্ট অফ অ্যাকাউন্ট বানাবো ওয়েলস ফার্গো নামে। ওয়েলস ফার্গো, কেউ নিউ দিতে পারেন, বা আমি দিলাম হচ্ছে রিকনসাইল, ঠিক আছে? এটা নাম্বার দিব হচ্ছে 1002। এটা হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কারেন্ট অ্যাকাউন্ট। এরপরে তার ওপেনিং ব্যালেন্সটা আমরা দেখবো স্টেটমেন্ট থেকে 1767.65। ওকে, তারপরে ডেটটা হচ্ছে জুন 1, 2021। ওকে, দিয়ে আমি এটাকে সেভ করলাম। ওটা ওই যে আগে ডলার চিহ্ন ছিল তো ওই জন্য। এই যে ওয়েলস ফার্গো রিকনসাইল 1767.65, ঠিক আছে? তো প্রথম কাজ আমি করলাম, চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা দেখলাম।
তার ওপেনিং ব্যালেন্সটা দেওয়া আছে কিনা স্টেটমেন্ট অনুযায়ী সেটা দেখলাম। এরপরের কাজ হচ্ছে আমাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার জন্য পিডিএফ থেকে সিএসবি তে কনভার্ট করা। হ্যাঁ, এখন অনলাইনে অনেকগুলো ফ্রি টুলস আছে, যদি আমি সার্চ করে দেখাই পিডিএফ টু সিএসবি কনভার্টার বা ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার, অনেক ধরনের টুলস কি অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যে কোনোটাই আপনি করতে পারেন। ধরেন আমি যে কোনো একটা নিই, বা তো অনেক সময় দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্টটাকেও তারা কি করে, মানে এক্সেল শিটে আপনাকে রূপান্তর করে দেয়, তবে সেটা নির্দিষ্ট অল্প কিছু পেজের জন্য। তো সমস্যা নাই, আপাতত আমাকে ক্লায়েন্ট আসার আগে এগুলা দিয়ে চালাইতে হবে। এটা নিয়ে যখন ক্লায়েন্ট আসবে তখন সাবস্ক্রিপশন দিয়ে কিনবেন। ওকে, তো পিডিএফটাকে আগে ডাউনলোড করে নিলাম, এরপরে পিডিএফটাকে আপলোড করব। কনভার্ট, আচ্ছা এক্সেলে তারা দিছে, আমি এক্সেলটাকে ওপেন করে দেখি। এক্সেল থেকে সিএসবি তে করা যাবে, এখন দেখি আগে ঠিক আছে কিনা। কই, এই যে এই জায়গায় আসে না, মোটামুটি এখানে আসে। ওকে, তো এটা ছাড়া আমি একটা টেকনিক আপনাদেরকে দেখায় দিই। হ্যাঁ, এই টেকনিকটা ইউজ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। হ্যাঁ, যাদের মাইক্রোসফট এক্সেলে 21 ভার্সন আছে তাদেরটা এটা খুব ভালো কাজ করবে, যাদের নাই একটু কাইন্ডলি নিয়ে নিলেন। হ্যাঁ, ওয়েলস ফার্গো দিয়ে আমি একটা নতুন একটা এক্সেল শিট নিব, একদম ফ্রেশ একটা এক্সেল শিট নিব। এখন আমরা তো পিডিএফটা কি ডাউনলোড করে নিছি না? হ্যাঁ, পিডিএফটা ডাউনলোড করা আছে, এখন পিডিএফটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব, যে কোনো যে কোনো ব্রাউজার হইতে পারে। হ্যাঁ, ব্রাউজারে ওপেন করার পরে এখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে, লিঙ্কটাকে কপি করব, এরপরে এক্সেল শিটে চলে যাব, সেখান থেকে ডাটা অপশন, ডাটা থেকে হচ্ছে ফ্রম ওয়েব, একটু টাইম নেবে। তারপরে হচ্ছে যে এটা কপি করে আনছি সেটাকে এখানে পেস্ট করে দিলাম, লিঙ্কটাকে দিয়ে ওকে দিলাম। ওকে, এইবার আমরা সিলেক্ট মাল্টিপল আইটেম, এবার বাম পাশ থেকে সিলেক্ট করব, ডান পাশে প্রিভিউ দেখবো আমার কোন টেবিলটা প্রয়োজন। হ্যাঁ, তো এই টেবিলে ক্লিক করলাম, আমার এই টেবিলটা প্রয়োজন নাই। সেকেন্ডটা, এখানে আমার প্রয়োজন নাই, মানে আমার দরকার কি শুধু ট্রানজেকশনের জন্য, তাই না? ট্রানজেকশন কলাম, এই যে এটা প্রয়োজন, 3 নাম্বার টেবিল প্রয়োজন, এটাকে সিলেক্ট করলাম। 4 নাম্বার টেবিলে চলে যাই, এটাও আমার প্রয়োজন নাই। 5, এখানেও আমার ট্রানজেকশন নাই, তো 6 নাম্বার টেবিলে চলে গেলাম। এরপরে 7, এটাও আমার কি কোনো ইয়ে নাই। 8 নাম্বার টেবিলও প্রয়োজন নেই। ওকে, তো পেজে তো যাওয়ার দরকার নেই। তারপরে লোডের পাশে ড্রপ ডাউন মেনু থেকে চলে যাব হচ্ছে লোড টু, এখান থেকে দিব হচ্ছে টেবিল এক্সিস্টিং ওয়ার্কশিট, দিয়ে ওকে দিব। এমনি আমরা এক্সেলের কি ক্র্যাক ভার্সন ব্যবহার করি, তাই না? এগুলা কি সবই ক্র্যাক ভার্সন। তো এটা এখন একটু ইজি হয়েছে, এই যে দেখেন একবারে তৈরি করে দিছে না, অনেকখানি আমার জন্য কি একটু কমফোর্টেবল। আচ্ছা, তারপরে খেয়াল রাখবেন ভাই, যে ক্র্যাক ভার্সন মানে যত স্মুথলি আপনি নিজে মেধা খাটায় কাজ করতে পারেন। অনেকে আছে এক্সেল এক্সপার্ট, সে অনুযায়ী করবে। আচ্ছা, আমার কি কি কলাম প্রয়োজন আছে নাই আগে আমি সেগুলাকে একটু কমপ্লিট করব, রাইট? তো চেক নাম্বারে যে কলামটা সেটা আমার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর এন্ডিং ব্যালেন্সেরও কলামের প্রয়োজন নাই, এটাকে ডিলিট করে দিব। আমার দরকার হচ্ছে ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট এবং উইথড্রল, তাই না? ওকে, এবার আমি এইগুলাকে একটু কাজ করব। ডিপোজিটে রেখে দিলাম। আচ্ছা, এরপরেরটা হচ্ছে উইথড্রল আর ডেবিট, আমি শুধু উইথড্রল অংশটুকু রাখবো। ওকে, উইথড্রল অংশটুকু রাখলাম। এরপরে হচ্ছে
এই দুটা কলাম আমি ডিলিট করে দিব। আচ্ছা, এরপরে দেখেন এন্ডিং ব্যালেন্স আর লাস্টের ব্যালেন্সটা যেটা, এটা প্রয়োজন নাই। এখন দেখেন আমার অনেকখানি ডাটাটা ছোট হয়ে আসে। এখন কাজ হচ্ছে এইখানে দেখেন, এইখানে লাইন কয়টা হয়েছে? তিনটা না? 6 4। আমরা যদি একটু স্টেটমেন্টের দিকে তাকাই, 6 4 দেখছেন না? ডেসক্রিপশনটা কি অনেক বড় না? হ্যাঁ, ডেসক্রিপশনটা অনেক বড় থাকার কারণে তারা তিনটা লাইনে নিয়ে আসছে। তো আমরা এটাকে একটা লাইনে আনার চেষ্টা করব। কোনো কি ফর্মুলা আছে এই তিনটা লাইনকে একসাথে আনার? এনিওয়ান? যদি কারো থেকে থাকে ফর্মুলাটা বলেন, আর না হলে যে যেভাবে এক্সপার্ট সেভাবে করে দিবেন। কারণ হচ্ছে কি, আপনার ইনফরমেশন যত বেশি থাকবে ডেসক্রিপশনে, আপনার রিকনসিলিয়েশন করতে, ক্যাটাগরাইজ করতে তত বেশি আপনার ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, আমি আপাতত পক্ষে ম্যানুয়ালি জিনিসটা করে নিচ্ছি। আপনারা আরো ট্রাই করবেন, বা অনলাইনে বিভিন্ন পোর্টাল আছে। বুঝি নাই ভাই, ট্রাই করে দেখেন। ক্র্যাক ভার্সন তো অনেক সময় র্যাপ টেস্টও নিতে চান। কলাম হইলে তো আমি ওই যে কি বলে কাউন্টার ইফ দিয়েও করতে পারতাম, তাই না? কন্ডিশন বসায়ও সে কাজটা কি করা যেত। কলাম তো এই জন্য একটু হ্যাসেল করে। আর ক্লায়েন্টের কাজ এই অংশটুকটাই হচ্ছে হ্যাসেল, কিন্তু বুককিপার হিসেবে আমাদের সব থেকে বেশি কাজ এটারই করবেন। হ্যাঁ, এখন তো তাও অনেক ইজিতে দেখা দিতে পারতেছি, এটা 19 ভার্সনের পরে যাদের আছে কাজ ভালো করে। কিন্তু একটা সময় আমরা এগুলো ম্যানুয়ালি আমাদের করতে হয়েছে, অনেক টাইম লাগতো এগুলো করতে। যে কলামগুলা ফাঁকা আছে সেগুলোকে ডিলিট করে দিব। যে যেরকম এক্সপার্ট সেভাবে করবেন। এরপর আসেন ডেট ফরম্যাট। ভাই ডেট ফরম্যাট কি এটা? এটা কি ডেট ফরম্যাটটা আমাদের কি ছিল? মান্থ, ডেট, ইয়ার। হ্যাঁ, তো ডেটটাকে একবারে দেওয়া যায়? আচ্ছা দেখি তো, একবার একটু ট্রাই করি আমরা। ডেটটা নাম্বার ফরম্যাটে যাই, দেখি তারা ডেটের জন্য কোনো কাজ দিচ্ছে কিনা। এই যে আসেন, শুধু দুইটা দেওয়া আছে। আমি তো চাচ্ছি হচ্ছে মান্থ, ডেট, ইয়ার, এইটাতে। কাস্টমাইজে তো গেলাম, তারপরে তো আসতেছে না। আচ্ছা যাক, যেহেতু আসবে না, আমাদের যেহেতু ম্যানুয়ালি করাবে সে, ম্যানুয়ালি করে নিই। ডাটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আরো বেশি থাকবে ভাই। হ্যাঁ, এত কম ডাটা দেখে স্যাটিসফ্যাকশন হওয়ার কোনো কারণ নেই। এরপর আসেন, এটাকে আমরা সেভ করব সিএসবি তে, তাই না? সিএসবি বা অনলাইনেও করা যায়। অনলাইনেও আপনি এক্সেল যদি রেডি করতে পারেন, অনলাইনে গিয়ে লিখে সার্চ করলে হবে যে এক্সেল টু সিএসবি কনভার্টার। ঠিক আছে, দুটোই হবে। সিএসবিটা হচ্ছে সব থেকে সেফ। হ্যাঁ, বা এই যে অনলাইনে যদি আমি আসি, এসে দেখাই, ধরেন এক্সেল টু সিএসবি কনভার্টার। ওকে, এই যে দেখেন অনেকগুলা পোর্টাল আছে ইজিতে। ধরেন আমি যে কোনো একটা পোর্টালকে চুজ করে নিলাম, সবগুলো ফ্রি। ফাইলটাকে চুজ করে নেবেন, ডেস্কটপ,
ওপেন করে নিলাম। কনভার্ট নাও। ডাউনলোড করে ফেলবো। এই যে দেখেন সিএসভি করলে কলামগুলোকে একটু কি হয়ে যায়, চেপে যায়। হ্যাঁ, তো আমার প্রথম কলামটা এটা দরকার নাই। ওকে, তাহলে ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট এবং উইথড্রল, এটা হচ্ছে আমাদের টোটাল ফাইল। এবার আসেন, আমরা চলে যাব হচ্ছে রিকনসিলিয়েশন যেহেতু করতে হবে, তো আমরা মাই অ্যাপস এর আন্ডারে অ্যাকাউন্টিং, তার আন্ডারে চলে যাব হচ্ছে ব্যাংক ট্রানজেকশনে। প্রথম কাজ করলাম, দ্বিতীয় কাজ কমপ্লিট। এবার তৃতীয় কাজ হচ্ছে আমাদের ট্রানজেকশনটাকে আপলোড করা। এখানে একটা ভিডিও দেওয়া আছে, তারা এখানেও বলতেছে কানেক্ট করার জন্য, যেহেতু কানেক্ট করতে পারবো না তো আমাদের আপলোড ট্রানজেকশনে যেতে হবে। তো এখান থেকে প্রথমে যাব, এই যে দেখেন কেন এক্সেল ফাইলে আমরা ইয়ে করি নাই, ডট সিএসবি, ডট কিউএফএক্স, ডট কিউবিও, ডট ওএফএক্স আর ডট টিএক্সটি ফরম্যাট, কোন এক্সেল ফরম্যাট নিবে না। সিলেক্ট করলাম ওয়েলস ফার্গো, তারপর হচ্ছে কন্টিনিউ। এরপর আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট বলতে হবে কোন চার্ট অফ অ্যাকাউন্ট। এরপরে আসেন, আপনাকে এটা সেকেন্ড পার্টে বলা হচ্ছে ম্যাপিং করা। ম্যাপিং করাটা কি একটু আপনাদেরকে বের করে দেখাই। প্রথমে বলছে যে ইজ দিস দ্য ফার্স্ট রো অফ ইউর ফাইল হেডার, আপনার ফাইলে প্রথমে কি হেডার পার্ট আছে কিনা, হেডার পার্ট আছে। ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট, উইথড্রল, তাহলে ইয়েস। হাউ মেনি কলামস শো অ্যামাউন্ট, আপনি কয়টা কলাম ব্যবহার করছেন ডিপোজিট আর উইথড্রল এর জন্য। মানে টাকার অ্যামাউন্ট দেখাইছেন, একটাও করা যায়, দুইটাও করা যায়, কিন্তু জেরোর ক্ষেত্রে একটাই কলাম ব্যবহার করা যায়, তো আমরা এখানে দিব 2 কলামস। তারপরে বলছে ডেট ফরম্যাট, কি মান্থ, ডেট, ইয়ার। এরপরে এখানে আরেকটু ম্যাপিং করতে বলতেছে, ডেটের সাথে ডেট, ডেসক্রিপশনের সাথে ডেসক্রিপশন, অ্যামাউন্ট, মানি রিসিপ্ট, আপনার রিসিপ্ট মানিটা কোথায় দেখাইছেন ডিপোজিট কলামে, আর স্পেন্ড মানিটা দেখাইছেন কোথায় উইথড্রল কলামে। তো মানি রিসিপ্টটা আমরা দিব হচ্ছে ডিপোজিট, স্পেন্ড মানিটা দিব হচ্ছে উইথড্রল, আর চেক নাম্বার আমরা দিই নাই, এটা অপশনাল। তো আমরা কন্টিনিউ চলে যাব। এইখানে একটা কথা তারা ইন্টারেস্টিংলি বলে রাখছে, যেটা অন্য কোনো সফটওয়্যারে পাওয়া যায় না। সেটা বলা আছে হচ্ছে জেনারেলি ইনকাম ট্রানজেকশন অ্যাজ এ পজিটিভ নাম্বার, মানে আমরা সবাই সাধারণত জানি যদি ইনকাম হয় তাহলে সেটা কি হয়, পজিটিভ হয়, তাই না। আবার এক্সপেন্স ট্রানজেকশনটা পোস্ট অ্যাজ নেগেটিভ। অকেশনালি সাম ব্যাংকস সেন্ড আস ফাইল উইথ দ্য রিভার্স, মানে ওয়ার্ল্ডের অনেকগুলো ব্যাংক আছে, তারা কি করে, মানে এই জিনিসটাকে উল্টা করে দেখায়, মানে ইনকাম হলে তারা নেগেটিভ দেখায়, এক্সপেন্স হলে তারা পজিটিভ দেখায়। এখন কিভাবে বুঝবেন, আপনি যখন ফাইলটাকে রেডি করবেন, রেডি করার পরে আপনি অবশ্যই তো এক্সেলে আমরা যোগ বিয়োগ করতে পারি, পারি তো, নাকি প্রবলেম হয় এক্সেলে যোগ বিয়োগ করতে। তো এই যে হিসাব করে দেখবেন, এই যে দেখেন আমি উইথড্রল কলামটাকে টান দেওয়ার পর এখানে দেখাচ্ছে উইথড্রল কত হয়েছে 2645.24, তাই না। আপনি আপনার স্টেটমেন্টের সাথে মিলাবেন, কোথায় ব্যাংক স্টেটমেন্টটা চলে যায়, এই যে 2645.24, তারপরে ডিপোজিট কত 2000, আপনার এখানে ডিপোজিট মানিও দেখাচ্ছে কত 2000। তাহলে আপনি আপনার স্টেটমেন্টের সাথে আপনার ফাইলটাকে মিলাবেন ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স দিয়ে, যে ঠিক আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আর আপনার ফাইলের রিভার্স করার প্রয়োজন নাই। তারপর বলছে ডু দ্য ট্রানজেকশন বিলো কারেক্টলি ইন্ডিকেট ইনকাম এন্ড এক্সপেন্স, আপনাকে বলছে যে তুমি মানে আর কি ইনকাম এবং এক্সপেন্সটাকে সঠিকভাবে দাও। এখন আমাদের কি ফাইলটা কি সঠিক আছে না, নাকি ফাইলটা কোনো রিভার্স করার করছি আমরা, সঠিক আছে, রিভার্স করার কি প্রয়োজন নাই। তো আমরা দিব হচ্ছে কিপ অরিজিনাল ভ্যালু, বুঝতে পারছি। তো কিপ অরিজিনাল ভ্যালুতে থাকবে। আর যদি রিভার্স করে দিই তাহলে কি হবে জানেন, যেগুলো নেগেটিভ ভ্যালু সেগুলো পজিটিভ হয়ে যাবে, পজিটিভ গুলো নেগেটিভ হয়ে যাবে। তো যেহেতু আমাদের ফাইলটা ঠিক আছে, তো আমরা অরিজিনাল ভ্যালুতে রেখে জাস্ট কন্টিনিউ দিব, ইয়েস অপশনে চলে যাব। ইম্পোর্ট কমপ্লিট।
ওকে, তারা আপনাকে স্বাগতম জানাচ্ছে। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং উইথ এআই। এআই জগৎ আপনাকে সমর্থন জানাচ্ছে। ওকে, তো এআইটা বেসিক্যালি এখানে একটা ভিডিও নেটওয়ার্কের ইস্যুর কারণে হয়তো বা আসতেছে না। তো এআইটা এখানে অনেক কিছু চেঞ্জেস আনছে। এই যে তাদের কিছু বেসিক কোশ্চেন, এআই আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, অলওয়েজ এআই আপনাকে সাজেশন দিবেন, নট দ্য অ্যাকুরেট অ্যান্সার। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি দিন শেষে আপনাকে ট্রানজেকশন গুলাকে ক্যাটাগরাইজ করতে হবে। এখন সে ক্যাটাগরাইজ করার জন্য সে আপনাকে একটা সাজেশন দিবে, কিন্তু আপনার সাজেশনটা মাথায় নিয়ে আপনি কাজ সবগুলাকে নিয়ে একবারে করবেন না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। অবশ্যই ক্লায়েন্টের সাথে কনভারসেশন করে ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ এই কাজটা এভাবে করো, তাহলে করবেন। এই যে দেখেন, এই যে সে অটোমেটিক্যালি এআই একটা ইয়ে নিয়ে নিছে, সাজেশন দিচ্ছে, টপ সাজেশন রেভিনিউ হইতে পারে এটা। হ্যাঁ, যে কাজটা আগে আমরা কি করতাম জানেন, এই কাজটা আগে আমরা করতাম হচ্ছে মানে আর কি চ্যাট জিপিটি সহায়তা নিয়ে। জিনিসটা কেমন দেখেন, সবাই তো মোটামুটি চ্যাট জিপিটি আমাদের ব্যবহার আছে, তাই না? চ্যাট জিপিটি কম বেশি আমরা সবাই প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তো দেখেন, আমি চ্যাট জিপিটি কে গিয়ে যদি আমার এই স্টেটমেন্টটাকে গুলাকে দিই, তাহলে সে আমাকে কিছু কি আইডিয়া দিবে। এই আইডিয়া গুলাকে আমি নিয়ে আমার ক্লায়েন্টের সাথে বসবো, যে হ্যাঁ আমি এই যে কাজগুলা করলাম, এই কাজগুলা হচ্ছে এটা এই চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে এগুলো যাবে। এখন আপনি কি বলেন? ঠিক আছে, অবশ্যই সে আমাকে একটা আইডিয়া দিবে। হ্যাঁ, তো সেই আইডিয়ার জন্য আমি প্রথমে আগে চ্যাট জিপিটি কে বলে নিছি আমি কুইক বুকস এর বুক কিপার, আমি একজন অ্যাকাউন্টেন্ট, ক্যাটাগরাইজেশন করতে চাই। মানে যে যত আরো ভালো প্রম্পট লিখতে পারেন, আরো সুন্দরভাবে প্রম্পটটা লিখবেন। হ্যাঁ, এবার আসেন আমি কি করব, ট্রানজেকশন গুলাকে নিব, কপি করব। 20টার বেশি দিবেন না কেউ, হ্যাঁ? 20টার বেশি দিলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। তো আমি এটা এখান থেকে পেস্ট করে দিলাম, সেন্ড করে দিলাম, দেখি সে আমাকে কি আইডিয়া দেয়। আগে নর্মালি আমরা মানে আর কি যখন চ্যাট জিপিটি আসছে, যখন সবাই এটার প্রতি ইউজ করতেছে, তখন এটাকে আমরা একটু কমফোর্টেবল ভাবে ইউজ করতেছি। হ্যাঁ, তো একেবারে 100% অ্যাকুরেসি দেয় না, কিছু জিনিস আছে। সে কি বলে যে এই কাজগুলা হচ্ছে আপনার কি, এই যে দেখেন, একটা জিনিসই খেয়াল করেন, এই যে দেখেন চেক ক্রেডিট কার্ড পারচেস, এটাকে সে দিছে কি কস্ট অফ গুডস সোল্ড। আবার আরেকটা জিনিস দেখেন, চেক ক্রেডিট কার্ড পারচেস পেপাল, আবার দিছে কি প্রফেশনাল ফি। দেখছেন একই ডেসক্রিপশনে সে কি ভেরিয়েশন করে ফেলছে না? তাহলে কি এখন আমরা যে সবাই যে এআই এর প্রতি নির্ভর, এটা কি করা যাবে? করা যাবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারা সাজেশন দিবে, আমরা এটা মানতে পারি না মানতে পারি। এখন যদিও আপনি ব্যাংকে কানেক্টেড করে আসতেন, তাও আপনার ট্রানজেকশন গুলা এই পেন্ডিং প্যানেলে আসতো। এরপরে হচ্ছে আপনার মতো অ্যাকাউন্টেন্ট বা আমাদের মতো ফ্রিল্যান্সারদের কাজ এই প্রত্যেকটা ট্রানজেকশন গুলাকে তার ক্যাটাগরাইজটাকে প্রপারলি দিয়ে রিকনসিলেশন করা। হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, তো এটা পেন্ডিং প্যানেলে থাকবে। তারপরে যখন আমরা ক্যাটাগরাইজ করব, সেগুলো চলে যাবে পোস্টেড অপশনে। আর সেগুলোকে যদি বাতিল করতে হয়, সেগুলোকে আমাকে আগে এক্সক্লুডে নিতে হবে, দেন আমাকে বাতিল করতে হবে। হ্যাঁ, এই যে ওয়েলস ফার্গো ব্যাংক, এটা পোস্টেড করা হয়েছে 1767.65, এটা ব্যালেন্স। এখন পর্যন্ত আমরা কোনো রিকনসিলেশন করি নাই। এখন আসেন, এইখানে কয়টা ট্রানজেকশন? 12টা। ঠিক আছে, এর বেশি ট্রানজেকশনও হয়। আমি 350, 400, ইভেনলি 800 পর্যন্ত ট্রানজেকশন ক্যাটাগরাইজ করছে, রিকনসিলেশন করা হয়েছে। তো সর্বপ্রথম আমি সবাইকে একটা সাজেশন দিই, যে কোনো কাজ স্মার্টলি করতে হয়, তাই না? এখন আমরা এই যে একটা ফাইল আমরা রেডি করলাম, আমরা নিজেরাই তো রেডি করলাম, তাই না? তো রেডি করার পরে একটু ফাইলের দিকে নজর দিবেন, দেওয়ার পরে চেক করবেন যে কমন আইটেম কি কি আছে। কমন আইটেম, তাদের ক্যারেক্টারিস্টিক্সও কমন থাকতে হবে। ঠিক আছে, তাদের এমন কিছু কমন জিনিস খুঁজে বের করবেন, সেটাকে যদি আপনি একটা রুলের মধ্যে ফালান, তাহলে আপনার কি হবে, একবারে সেম প্যাটার্নের ট্রানজেকশন গুলো একবারে আপনি কি ক্যাটাগরাইজড করতে পারবেন। তো সেটাকে আমরা বলতেছি ব্যাংক রুল। দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করেন, চেক ক্রেডিট কার্ড পারচেস, এই কথাটা, এই যে চেক ক্রেডিট কার্ড পারচেস আরো আছে না? হ্যাঁ, এই যে চেক ক্রেডিট কার্ড পারচেস, চেক ক্রেডিট কার্ড পারচেস,
এরপরে ওগুলা হচ্ছে ওইটার বাকি ডিটেলস। কিন্তু কমন আইটেম তো এটা, চেক ক্রেডিট কার্ড পারচেজ, তাই না? জি। প্রত্যেকটা জিনিসেরই দেখেন তাদের ক্যারেক্টারিস্টিক্স বলতে আমি যেটা বুঝাইছি, তাদের প্যাটার্ন কি সবগুলাই হচ্ছে কি আপনার স্পেন্ড মানি। কোনোটা কি রিসিভ মানিতে আছে? না। সবগুলাই কি Yes. স্পেন্ড মানি। তাহলে নামও পেলাম, কমন একটা নাম খুঁজে পাইছি, চেক ক্রেডিট কার্ড পারচেজ। তাদের কমন ক্যারেক্টারিস্টিক্সও খুঁজে পাইছি, সবগুলা কি স্পেন্ড মানি। তাহলে দুইটা জিনিস আমরা মিল পাইছি। এখন আমরা কি বানাবো, একটা রুল বানানোর চেষ্টা করব। তো রুল কোথায় বানাবো? রুল বানানোর জন্য আমি চলে যাব হচ্ছে, আবার স্লাইডটা ওপেন করি। এই যে অল অ্যাপস এর আন্ডারে অ্যাকাউন্টিং, তার আন্ডারে হচ্ছে ব্যাংক রুল বা শুধু রুল লেখা আছে। হ্যাঁ, এখানেও একটা ছোট্ট তারা ভিডিও রাখছে, আপনারা দেখবেন আপনাদের সুবিধার্থে। গো টু রুলসে চলে গেলাম। এখানে আমাকে বলছে নিউ রুল। নিউ রুলের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কল দিস রুল, আপনি আপনার রুলের একটা নাম রাখবেন। দিলাম হচ্ছে মাই রুল ওয়ান, আমার নিজের একটা রুল দিলাম। এটা কোন টাইপের ট্রানজেকশন, মানি ইন না মানি আউট? আউট। মানি আউট রাখবেন। আর এটা কোন ব্যাংক অ্যাকাউন্টের জন্য? ওয়েলস ফার্গো রিকনসাইল, এখানে একটাই ব্যাংক শো করতেছে, এই জন্য একটাই। হ্যাঁ, এটা দেওয়া যায় কথা, অল ব্যাংক দেওয়া একই কথা। আর এখানে হচ্ছে এনি থাকবে। আচ্ছা, এবার আসেন কয়েকটা জিনিসের সাথে মিলাইতে হয়। হয় ব্যাংকের ডেসক্রিপশন দিয়ে মিলাইতে হয়, হয় ব্যাংকের টেক্সট দিয়ে মিলাইতে হয়, হয় অ্যামাউন্ট দিয়ে মিলাইতে হয়। তিনটা জিনিসের সাথে আমরা কি ডেসক্রিপশন দিয়ে মিলাচ্ছি, তাই না? জি। ডেসক্রিপশন লেখা, ওকে। কন্টেইনস থাকবে। আর এইখানে কি লিখবেন, ওই যে যে কমন লেখাটা, চেক ক্রেডিট কার্ড পারচেজ। টাইপ করতে যাবেন না, অনেক সময় স্পেসের কারণেও কিন্তু কি স্পেস ফুল স্টপের কারণেও ইস্যু হয়ে যায়। তো আমরা এটাকে লেখাকে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে। তারপরে হচ্ছে ট্রানজেকশন টাইপ, এটা হচ্ছে কোন ট্রানজেকশন, এক্সপেন্স। এরপর আসেন ক্যাটাগরি, এটা হচ্ছে আমার অ্যাডভার্টাইজিং। এই যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এক্সপেন্স। পেইন নাম, রেকমেন্ডেড, এখানে একটা আমাদের হ্যাসেল করবে। দেখেন প্রথমের পেই কে, www.getarresponse, পরেরটা হচ্ছে পেপাল, এরপরের জন্য পেপাল, এরপরে হচ্ছে গুগল অ্যাডস, এরপরে হচ্ছে godaddy.com, এরপরেরটা হচ্ছে কি ইপ বাই ফোন, এরপরটা কি আমেরিকান এআই। এক একজন এক এক নাম না? জি। এখন পেই রুল করার জন্য কি এখানে আমাকে দিতে হবে কি একটাই, কমন একটাই দিতে হবে। তাহলে এখানে আমরা কি করব জানেন, একটা ট্রিক্স খাটাই। হোম, মানে নিজের নামে একটা বানাইলাম। হ্যাঁ, পরে গিয়ে আমি এডিট করব। আপাতত পক্ষে রুলটা বানানোর জন্য আমি কাজটা করতেছি। ওকে। তারপর ট্যাক্স অপশনাল, আপনি চাইলে দিতে পারেন জিরো রেটেড ট্যাক্স। এরপর এই অপশনটা অফ থাকবে, অটো অ্যাড। হ্যাঁ, দিয়ে আমি এটাকে সেভ করব। ওকে। এরপর আমি আবার চলে আসি আমার ব্যাংক ট্রানজেকশন প্যানেলে। এই যে দেখেন তো, রুলের মধ্যে পড়ছে, গ্রিন সিগন্যাল যে দেখাচ্ছে, হ্যাঁ। রুল। তার মানে এই সবগুলো ট্রানজেকশন কি একই প্যাটার্নের না? জি। এখন আপনার পেইর নাম আপনি চেঞ্জ করবেন, আপনি এখান থেকে এসে চেঞ্জ করেন। প্রথমটা পেই, এই যে দেখেন ডেসক্রিপশন দিয়ে কেন মিলাইছি, এটা কোথায় লেখা ছিল, ডেসক্রিপশনে লেখা ছিল না? হ্যাঁ। আর যদি এই কথাটা আপনার ডেসক্রিপশনে না লেখা থেকে যদি শুধুমাত্র এই একটা অংশে লেখা থাকতো, এটাকে বলা হচ্ছে ব্যাংক টেক্সট। এই যে দেখেন দুইটা জিনিস কিন্তু ভাই, একটা হচ্ছে যেটা ভিজিবিলিটি থাকে, অনেক সময় কুইক বুকস এরকম একটু ট্রিক্স খাটায় আমাদের সাথে। একটা হচ্ছে এরকম যে প্যাটার্নটা দেখতেছি, এটাকে বলা হয় ডেসক্রিপশন। আর ব্যাংক ডেসক্রিপশন কোনটা, আমি যখন এই ট্রানজেকশনটাকে ওপেন করব তখন কিন্তু একটা লেখা থাকে ভিতরে, সেটাকে বলা হচ্ছে ব্যাংক টেক্সট। তো যখন রুলটা বানাবেন অবশ্যই চেক করে নিবেন এটা কি ডেসক্রিপশনে আছে না ব্যাংক টেক্সটে আছে। আমাদের ডেসক্রিপশনে কথাটা ছিল, তো ওই জন্য আমাদের রুলটা কি অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আসেন, তাহলে প্রথমটা কি আমেরিকান এআই, আমি এটাকে চেঞ্জ করব আমেরিকান এআই। আমেরিকান এআইটাকে আমি নিব, সেভ করে দেব।
ওকে, তারপরে এটা হচ্ছে কি ইফ বাই ফোন, টেক্সটটা তো অলরেডি দেওয়া আছে, ইফ বাই ফোন। তারপরে এটা হচ্ছে godaddy.com, godaddy.com। তারপরে এটা হচ্ছে আমার গুগল, গুগল অ্যাডস। ওকে, আমি চেঞ্জ করব গুগল অ্যাডস। গুগল অ্যাডস। ওকে, তারপর এটা হচ্ছে পেপাল। তারপরে এটাও হচ্ছে গেট রেসপন্স, গেট রেসপন্স। ওকে, তো মোটামুটি আমাদের সবগুলার পেইটা ঠিক করা হয়ে গেছে। এবার আমরা কি করব, সবগুলাকে সিলেক্ট করব। বি কেয়ারফুল, সবকিছু দেওয়ার আগেই প্রত্যেকটা স্টেপ চিন্তা ভাবনা করে আপনাকে যাইতে হবে। হ্যাঁ, ওকে, তো ডেসক্রিপশন, ট্যাক্স, তারপরে পেই, ক্যাটাগরাইজড দেওয়ার পরে সবকিছু ঠিক আছে। জাস্ট আমরা এটাকে এডিট করতে চাইলে এডিট করতে পারবেন, এক্সক্লুড করা মানে এগুলো বাতিল হয়ে যাবে। আর রিকোয়েস্ট মোর ইনফো, এটা এক্সট্রা তারা অপশন দিছে, তো আমরা এগুলোকে পোস্ট করব। তাহলে পোস্ট করার অর্থ হচ্ছে এগুলো ক্যাটাগরাইজড হয়ে গেছে, আপনার এই প্যানেলে আর পাবেন না, সেগুলো চলে যাবে হচ্ছে পোস্টেড প্যানেলে। এই যে পোস্টেড প্যানেলে আপনার কি চলে গেছে, এই যে। ওকে, তাহলে আসেন, আমার আর বাকি আছে কয়টা, 5টা। এখন দেখেন, এবার আমরা এক এক করে একটু ওপেন করব। এখানে হচ্ছে দুইটা অপশন আপনাদেরকে দেখাই, একটা হচ্ছে ম্যাচ, একটা হচ্ছে ক্যাটাগরাইজ। ম্যাচ জিনিসটা কি? ম্যাচ হচ্ছে সেম নামেই বা সেম জিনিসেরই কোনো কিছু এইখানে আছে, সে কনফিউজড যে এক্স্যাক্টলি কোন জিনিসটার জন্য আপনি এটা করতেছেন, জাস্ট তাকে বুঝে বলে দেওয়া যে হ্যাঁ আমি এই কাজের জন্য এই কাজটা করতেছি, সেটাকে বলা হচ্ছে ম্যাচ। এখন দেখেন, আরো কিছু আমি করতে পারবো। ওভারড্রাফট ফি, দেখেন এখানে আমি যদি এটাকে ওপেন করি, এই যে দেখছেন টপ সাজেশন, এটা কি ব্যাংক চার্জেস, দেখছেন ডেসক্রিপশনটা প্রপারলি হওয়াতে সে আমাকে বলে দিতে পারছে। তারপর ক্লায়েন্টের কাছে আপনি জিজ্ঞাসা করে নেবেন। ওকে, ব্যাংক চার্জেস ঠিক আছে। ওভারড্রাফট ফি, যেহেতু এটা তো ব্যাংক চার্জেস হওয়ার কথা, নাকি অন্য কিছু হবে? হুম, হ্যাঁ। তো ক্লায়েন্টের কাছে একটা ফাইল পাঠাবেন, এই যে যে ফাইলটা আপনি রেডি করছেন না, এই ফাইলটাকে সুন্দর করে এখানে লিখবেন যে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন এগুলোর জন্য কি কি চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করছেন সবগুলো লিখে দেবেন, ক্লায়েন্ট এটাকে রিভিউ করে আপনাকে দিবে। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল পারচেস ট্রানজেকশন। আচ্ছা, এটা হচ্ছে আমার কি ব্যাংক চার্জেস, জিরো রেটেড ট্যাক্স, অবশ্যই ট্যাক্স সম্পর্কে সে ইনফরমেশন দিয়ে দিবে, পোস্ট করে দেবেন। ওকে, তারপরে আর কি কি আছে? ডিপোজিট, ডিপোজিট সম্পর্কে আমার কোনো ইনফরমেশন দেওয়া নাই আপাতত পক্ষে। ডিপোজিট নিয়ে শুধু জাস্ট আমার ডেসক্রিপশনে ছিল কি ডিপোজিট, আমার ব্যাংকিং যে স্টেটমেন্টে সেটাও যদি আমি যাই, শুধু বলা ছিল ডিপোজিট, শুধু বলা ছিল ডিপোজিট। তো যেহেতু ডিপোজিট কিছুই নাই, আমি আপাতত পক্ষে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার রেভিনিউ। এটাকে আমি পোস্ট করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে
বিল পে, জেফ গেরি। আচ্ছা, এটাকেও সে আমাকে একটা সাজেশন দিচ্ছে, লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি। অবশ্যই ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করব। আপাতত পক্ষে যেহেতু আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন নাই, আমি দুই জায়গার ইনফরমেশন, আর এটা হচ্ছে উইথড্রল। এটা কি দিব বলেন? ওনার সিকিউরিটি। আচ্ছা, দিয়ে আমি এটাকে পোস্ট করে দিলাম। ওকে, এখন দেখেন আমার পেন্ডিং প্যানেল 0 হয়ে গেছে। পোস্টেড প্যানেলে সবগুলো অপশন চলে গেছে। এখন আপনার যদি এডিট করতে চান বা আবার সিলেক্ট করে তাদেরকে আনডু করে আবার পেন্ডিং প্যানেলে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? বা ট্যাক্সের একটা অপশন যেটা কি ফাইল দেওয়া এগুলো সব কি করে একটা ক্লায়েন্ট বলে দিবে ভাই। ফাইলে কোনো কিছু বলা থাকে? স্টেটমেন্টে কোনোদিন ট্যাক্স বলা থাকে? স্টেটমেন্ট জিরো রেটে ধরে নিলাম। ওকে, এবার আমার সবকিছু আপলোড কমপ্লিট। এবার আমি চলে যাব হচ্ছে রিকনসিলেশন অপশনে। অল অ্যাপস থেকে রিকনসিলেশন অপশনে চলে যাব। রিকনসিলেশন করার জন্য এখানে 3 মিনিটের ভিডিও তারা দিছে। ওকে, আমি গেট স্টার্টেড এ চলে যাব। লেট গেট রিকনসাইল। ওকে, এখান থেকে আমাকে সর্বপ্রথম চার্ট অফ অ্যাকাউন্টটাকে দিতে হবে। আমি কোন অ্যাকাউন্টটা রিকনসাইল করতে, এই যে দেখেন বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স কি কোনো চেঞ্জ করা যাচ্ছে? না। হ্যাঁ, পসিবল। বিগিনিং ব্যালেন্স চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? তো আপনি যেটা রিকনসিলেশন করবেন সেই রিকনসিলেশনের জন্য আপনার বিগিনিং ব্যালেন্সটা খুব বেশি জরুরি। তারপরে হচ্ছে আপনার এরপরে বলতেছে স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স দেওয়ার জন্য। স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স, স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স আমরা দিব হচ্ছে 1122.41। 1122.41। এরপরে হচ্ছে মান্থ, ডেট, ইয়ার। স্টেটমেন্টের লাস্ট ডেট 29/2021। জুন 30, 2021 দিয়ে আমরা স্টার্ট রিকনসাইলিং এ চলে গেলাম। এই যে দেখেন স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স, এই ব্যালেন্স গুলো ক্লিয়ার হয়েছে। বিগিনিং ব্যালেন্স ছিল এত, পেমেন্ট হচ্ছে এত, ডিপোজিট হচ্ছে এত। এইখানে যদি জিরো না আসে তাহলে বুঝবেন যে আপনার রিকনসিলেশন হয় নাই। ঠিক আছে? এই যে দেখেন আপনার অল ট্রানজেকশন গুলো এখানে দেখাচ্ছে, সবগুলো কি চেক মার্ক দেওয়া আছে। তারপর ডিপোজিট প্যানেলে গেলে যে কটা ডিপোজিট ছিল সেটা এখান থেকে দেখতে পাবেন। পেমেন্ট প্যানেলে গেলে যতগুলো পেমেন্ট হয়েছে সবগুলো আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন। যদি কোনো কারণে আপনার এখানে জিরো না আসে তখন তো আপনার ব্যাকে যাইতে হবে, তাই না? মাথায় রাখবেন রিকনসিলেশন ফিনিশ নাও দেওয়ার আগে আপনাকে সকল কাজ সম্পাদন করতে হবে। কোনো কারণে আপনি ফিনিশ নাও দিয়ে ফেলছেন আর এখানে প্রিভিয়াস গিয়ে কোনো কিছুই কাজ করতে পারবেন না। যদি ধরেন কোনো কারণে আপনার এডিট করার প্রয়োজন পড়ে, এডিট ইনফোতে চলে যাবেন, আপনার এন্ডিং ব্যালেন্স, এন্ডিং ডেট এগুলা আপনি এডিট করে দিবেন। আর ধরেন আপনি চাচ্ছেন এখন করবেন না, পরে করবেন, তো এখান থেকে জাস্ট ড্রপ ডাউন থেকে ক্লোজ উইদাউট সেভিং দিয়ে বের হয়ে চলে যাবেন। সেভ করে রাখার দরকার নাই, ক্লোজ উইদাউট সেভিং দিয়ে বের হয়ে যাবেন। সকল কিছু আবার দেখে আসবেন ঠিকঠাক আছে কিনা, তারপরে এসে ফিনিশ নাওতে যাবেন। এর আগে ফিনিশ নাওতে যাবেন না। এখানে আমরা রিকনসিলিয়েশন করলাম কার সাথে? কুইক বুকসের সাথে ব্যাংকের। এখন দেখেন এই যে বিগিনিং ব্যালেন্স কি, আগের ব্যালেন্সের সাথে কি এটার এন্ডিং ব্যালেন্স, যেটা এন্ডিং ব্যালেন্স সেটা কি নেক্সট মান্থের জন্য কি বিগিনিং ব্যালেন্স হয়ে গেছে। তো এইভাবে করে আমরা স্টেটমেন্ট, অনেক ক্লায়েন্ট আমাদের আসবে যে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করবে, কুইক বুকসটাকে সাবস্ক্রিপশন দিয়ে কিনবে। কেনার পরে তারা আপনাকে এরকম স্টেটমেন্ট দিয়ে দিবে, বলবে যে আপনি স্টেটমেন্ট গুলাকে নেন, নিয়ে আপনি রিকনসিলেশন করেন। ঠিক আছে? আর যদি ব্যাংকের সাথেও কানেক্টেড করেন, ঘুরে ফিরে একই কথা, আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে, তারপরে এসে রিকনসিলেশন করতে হবে। মানে লাস্ট দুইটা স্টেপ আপনাকে করতে হবে। ঠিক আছে? ওএস ফাইলে কি ট্রানজিশন ছিল নাকি? ছিল জানা একটা অবস্থা। হুম। না, ওই ট্রানজিশন যে করলাম এটা তো আমি ব্যাংকটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আহ, আমার এক্সিস্টিং ট্রানজিশনের সাথে না রিকনসিলিয়েশন করতে হবে। এটা তো তাহলে কানেক্টেড করে নিতে হবে। আমার তো এটা কানেক্টেড করা ছিল না। আপনি ওই জন্যই তো আমি আলাদা আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছি।
মানে এখানে ব্যাংকের ট্রানজাকশন গুলো ডাইরেক্টলি করে দিতে হবে। হ্যাঁ, ইম্পোর্ট করে দেন রিকনসিলেশন করছে। আর যদি কানেক্টেড থাকতো আপনার ডেইলি রুটিনের ট্রানজেকশন গুলো সেখানে থাকতো। চার্ট অফ অ্যাকাউন্ট তাহলে বানাতে চার্ট অফ অ্যাকাউন্ট তো তাহলে আগে আপনাকে বানায় রাখতে হইতো। ওটা ওইরকম থাক। কেমনে হতো? আমরা তো র্যান্ডমলি কাজ করছি না, ইনভয়েস করছি, বিলে সাপ্লায়ার সেন্টারে কাজ করছি, কাস্টমার সেন্টারে কাজ করছি, কত র্যান্ডমলি কাজ করছি না। হ্যাঁ, তো একটা স্টেটমেন্টের সাথে রিকনসাইল করতে গেলে কি শুরুতে শেষ পর্যন্ত ব্যাংকেরও ওই ট্রানজেকশন গুলো থাকতে হবে, আমার অ্যাকাউন্টে ওই ট্রানজেকশন গুলো থাকতে হবে। হুম, এনডি লেভেল তো যায়নি ধরে নিলাম সেই ক্ষেত্রে রিকনসিলের যে ব্যাপারটা শুধু ব্যাংক স্টেটমেন্টটা দিল আর কুইক বুকের যে যেটা তো ভিতরে আছে হ্যাঁ, তখন কি কোইটের সাথে এটা মিলাবেন। যদি ডাটা থাকে তাহলে আপনার ডাটা ইনপুট কেন দিবেন? তখন আপনাকে সে স্টেটমেন্ট দিবে, তখন স্টেটমেন্ট নিবেন এক পাশে, এক পাশে কুইক বুকস এর ইয়েটা দেখবেন, তখন মিলাবেন। সেটা সে অটোমেটিক্যালি হয় কানেক্টেডও করে দিতে পারে, নাও দিতে পারে, সেটা তার ব্যাপার। কিছু ডাটা থাকবে যেগুলো থাকবে না সবগুলোকে বসে থেকে ইম্পোর্ট দিবেন, যেভাবে মাত্র ইম্পোর্ট দেখালাম। হুম। আর না হলে সে যদি বলে যে আপনি ট্রানজেকশন গুলো কাজ করেন, সে যা বলে দিবে। যদি বলে যে না এই ট্রানজেকশন গুলো এইভাবে করতে হবে, এভাবে করবেন। মানে কারেন্ট কোনো ধরনের ট্রানজাকশন কুইক বুকসে করে ডাইরেক্টলি ব্যাংক থেকে আপ করে দিবেন। হুম। তো একইভাবে জুন, জুলাই এবং অগাস্ট। দেখবে কোনো একটা ক্লায়েন্ট যখন হচ্ছে সে কুইক বুকটা নিচ্ছে তখন তার আগের স্টেটমেন্টটাকে এখানে ইনপুট করে এরপর থেকে কাজ শুরু করতেছে। ব্যাপারটা কি এরকম? এরকমও কারণ আমরা যেটা করছি এটাতে তো এই স্টেটমেন্টের সাথে আমাদের যে মিলবে না। মিলবে না, কিছুই নেই। এখন হচ্ছে এটা একটা নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে সে বললো কুইক বুকে ঢুকতেছি আমি, আমার এটা ঢুকাও, এরপর থেকে এন্ট্রি করা শুরু করে। ব্যাপারটা এরকম। হুম। বা এরকমও থাকতে পারে যে ধরেন আপনাকে এরকম সে একটা চার্ট অফ অ্যাকাউন্ট, এই যে কাজটা সে করে দিল, বললো যে একটা চার্ট অফ অ্যাকাউন্ট সে নিজে বানায় রাখছে, নিজে সব ডাটা ইম্পোর্ট দিয়ে রাখছে, এবার আপনাকে বললো যে এবার রিকনসিলেশন করে। ও আচ্ছা, সেই ক্ষেত্রে বুঝতে কি পারছি। হবে? মানে ওই কুইক বুকে সেই করছে আবার হচ্ছে আমার আরেকটা ইয়ে দিয়ে এটার সাথে ম্যাচ করেছে বলছে। হ্যাঁ, ঠিক আছে। তো ওকে, এবার সেম কাজ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমরা দেখব। ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, হ্যাঁ, আমেরিকান এক্সপ্রেসের। তো দেখেন এখানে নিউ ব্যালেন্স দেওয়া আছে। নিউ ব্যালেন্স মানে কি? বিগিনিং ব্যালেন্স না ক্লোজিং ব্যালেন্স? ক্লোজিং ব্যালেন্স ক্লোজিং বা এন্ডিং ব্যালেন্স এটার একটা সিনোনিম। দেখেন প্রিভিয়াস ব্যালেন্স কিন্তু দেওয়া আছে এখানে। বাইরের দেশের স্টেটমেন্ট গুলো একটু ভালোভাবে চেক আউট করতে হবে, হ্যাঁ। এটা আমাদের দেশের ইয়ার মতো না যে একদম ইজিলিতে সবকিছু বোঝা যায়। যেরকম ধরেন এই যে নিউ ব্যালেন্স এখানে দেওয়া আছে, প্রিভিয়াস ব্যালেন্স এখানে দেওয়া আছে, কত কয়টা পেমেন্ট হয়েছে, কতগুলো চার্জেস হয়েছে, ফি কত, ইন্টারেস্টেড, সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখেন এই যে স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্ট দিন শেষে সোজা কথা, আমার আপলোড থাকুক না থাকুক, অর্ধেক থাকুক, সোয়া অর্ধেক থাকুক, পৌনে অর্ধেক থাকুক, আড়াই অর্ধেক থাকুক, আমার এই স্টেটমেন্টের সাথে মিলাইতে হবে। কুইক বুকস এর রিকনসিলেশন প্যানেল আমার স্টেটমেন্টের সাথে মিলতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। তো সর্বপ্রথম এই নামে আমার কি লাগবে? একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, তাই না? তো আমরা আগে একটা কি করব, চার্ট অফ অ্যাকাউন্ট করে আসবো। আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, হ্যাঁ, ডাবল ইন করে গেছে। আচ্ছা। আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, এটা 2002 তে না, যেহেতু লাইবিলিটি। ক্রেডিট কার্ড অপশন আছে, ক্রেডিট কার্ড ওপেনিং ব্যালেন্স 30,345.10। ওকে, এবার আসেন ডেট। নর্মালি ক্রেডিট কার্ড গুলা কি হয়, মান্থের মাঝামাঝি থেকে শুরু হয়, তাই না? আমরা সবাই জানি।
তো আমরা এবার একটু ডেট চেক করবো। এখানে তো ডেট বলা নাই, এখানে বলা আছে নেক্সট ক্লোজিং ডেট, মানে এর পরের ক্লোজিং ডেট বলা আছে, কিন্তু এই ক্লোজিং ডেট বলা আছে কি, এই যে ক্লোজিং ডেট বলা আছে 1/27/2021, কিন্তু ওপেনিং ডেট তো পাচ্ছি না। তাহলে আমার ট্রানজেকশন দেখতে হবে 1/18/21, 12/31/20, 12/28/20। ওকে, আর ওকে, তাহলে 12/28/20 এটাই হচ্ছে আমার ডেট, তাই না? সব থেকে ওপেনিং ডেটটা আমরা এটাই ধরতে পারি, মানে 2020 ডিসেম্বর 28 তারিখ। ওকে, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড। তাহলে প্রথমে আমার চার্ট অফ অ্যাকাউন্ট, ওপেনিং ব্যালেন্স, এই দুটা কাজ আমার কমপ্লিট। এরপরে আমরা কি করব, পিডিএফটাকে সিএসভি তে কনভার্ট করব, তাই না? যেভাবে দেখালাম সেভাবে করতে পারেন, বা অনলাইন পোর্টাল থেকে আপনারা নিয়ে আসতে পারেন। ওকে, আপনাদের সুবিধার্থে আমি একটা করে রাখছি, আমি আর করে দেখালাম না। সেম ভাবে এটাকে আমি ডাউনলোড করে নেব। আগের প্রসেসেই করা, হ্যাঁ? আগের প্রসেসেই করা, আমি আগের প্রসেসে করছি, তারপরে আপনাদের যেটা কমফোর্টেবল লাগবে সেটা করবেন। ওকে, তো এবার আমি কি করব, লিংক অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে আপলোড ফ্রম ফাইল, এখানে তারা বারবার বলতেছে ব্যাংকের সাথে কানেক্ট করার জন্য, যেহেতু ব্যাংক নাই, যে আমি কন্টিনিউতে চলে যাব। এখান থেকে আমাকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে একটা আমার ফাইলে, ওকে, ফাইলের মধ্যে হেডার কলাম আমার আছে একটাই, আমি অ্যামাউন্টের কলাম দিলাম। দেখেন, হেডার ফাইল আছে, আমি একটাই কলাম ব্যবহার করছি, ঠিক আছে? তো আমি ওয়ান কলামই দিব, মান্থ, ডেট, ইয়ার, ডেট এর সাথে ডেট, ডেসক্রিপশনের ডেসক্রিপশন, অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট, হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, এবার আসেন এই জায়গাটা আমরা চেক করব। কিভাবে চেক করব, দেখেন, ওপেনিং ব্যালেন্সটা ছিল কত, 30,345.10। আচ্ছা, দেখেন, ক্রেডিট কার্ডের যেহেতু ব্যালেন্স পজিটিভ ব্যালেন্স নাকি নেগেটিভ ব্যালেন্স হয়, তো নেগেটিভ, মাইনাস চিহ্ন দিলাম, এবার দিব ইকুয়াল টু, যোগফল নামাবো, কমা দিয়ে পুরোটা, দেখেন 31,083., এই যে, তাহলে কি আমার ফাইলটাকে আমি অলরেডি রিভার্স করে ঠিকঠাক করে ফেলছি, তাই না? কারণ কি, ক্রেডিট কার্ডের ব্যালেন্স কি হিসেবে আমি ট্রিট করছি, নেগেটিভ হিসেবে, ঠিক আছে? তো ব্যালেন্সটা এখানে কি ছিল, স্টেটমেন্ট পজিটিভ ছিল, কিন্তু আমি নেগেটিভ হিসেবে ট্রিট করে পুরা যে প্রসেসটা আছে সেটাকে আমি রিভার্স করে ফেলছি, আমার আর পরবর্তীতে রিভার্সের প্রয়োজন নাই। ওকে, তো ঠিক আছে, কিপ অরিজিনাল ভ্যালুতে রাখবো, ডেটে সবগুলো ক্লিক করে কন্টিনিউতে চলে যাব, 14টা ফাইল ইম্পোর্ট, সরি ট্রানজেকশন ইম্পোর্ট হবে, ডান। এই যে দেখেন, এখন এখানে ট্রানজেকশনটা নাই, কারণ আমাকে এখানে সিলেক্ট করা হয়নি, আমি এটাকে সিলেক্ট করব, তাহলে দেখবো এই যে আমার ট্রানজেকশন গুলা কি অটোমেটিক্যালি আপলোডেড হয়ে গেছে। তো আপলোড করা কমপ্লিট, যেইভাবেই আসি আমার, আমরা ওয়ান সাইড রিসিভ অথবা পেমেন্ট দেখতেছি সেটা ক্রেডিট কার্ডে, তো এটার সাথে কন্ট্রাক্টটা কিভাবে আসবে আমাদের, মানে কন্ট্রাক্টটা কি হবে, মানে ক্রেডিট কার্ড ডেবিট আর ক্রেডিট হচ্ছে কিনা ট্রানজিশন, এটার কন্ট্রাক্টটা কি হবে? মানে কন্ট্রা অ্যাকাউন্ট, জি, এটা তো তার ব্যাক হ্যান্ডে গেলেন আমি দেখতে পাবো, এটা তো আমি এখন কিছু করি না, আমি কি করছি, শুধু আপলোড করছি। এটাকে যখন ক্যাটাগরাইজ করব, যখন আমার কাজ শেষ হবে, তারপরে গিয়ে আমাকে সে দেখতে দিবে।
তো আমার সব আপলোড করা কমপ্লিট। এখন আমি আমার কাজ কি, ব্যাংক রুল তৈরি করা। ব্যাংক রুল কি কোনোটা হবে দেখেন তো, কোনোটা করা যায় কি? তো payment কি বললেন ব্যাংক? ব্যাংক রুল, ব্যাংক রুল বানানো যায় না স্টেটমেন্ট থেকে বা এক্সেল ফাইল থেকে? অটো পে পেমেন্ট? Upwork আছে, আচ্ছা, অটো পে পেমেন্ট, Upwork আছে, ওকে। তারপরে আপওয়ার্ক ধরলাম। এগুলো তো আপওয়ার্কের আর কি কি আছে? ওকে, সলভ করে দেখি ভালো। আচ্ছা, তাহলে আপওয়ার্কের আমার এই কাজগুলা কি আছে, তাই না? তো আমরা এখান থেকে আপওয়ার্কের জন্য পেমেন্ট ইয়ে করতে পারি। আচ্ছা, অটো পে যেগুলা, হ্যাঁ, অটো পেটা হচ্ছে যেহেতু ক্রেডিট কার্ড পেমেন্ট, তাহলে এই যে অটো পে যেগুলা, যেহেতু ক্রেডিট কার্ড পেমেন্ট, আমি এটাকে পেমেন্টটাকে রিসিভ করে ফেলবো। ক্রেডিট কার্ড পেমেন্ট দিব। এটা অ্যাকাউন্ট কোনটার আন্ডারে যাবে? ধরলাম এই ব্যাংকের আন্ডার থেকে আমি টাকাটা পে করব। তারপরে হচ্ছে অটো পে আরেকটা অপশন কোথায়? এই যে অটো পে, এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড পেমেন্ট। ট্রানজেকশন টাইপটা দিব হচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট, আর এটার ক্রেডিট কার্ড পেমেন্ট আমি কোন অ্যাকাউন্ট থেকে করব? ধরলাম হচ্ছে ব্যাংক অফ আমেরিকা থেকে আমি ক্রেডিট কার্ড পেমেন্টটা করব। ওকে, তো এরপরে আপওয়ার্ক নিয়ে আমরা কি করতে পারি? একটা ব্যাংক রুল বানাইতে পারি না? আপওয়ার্ক নিয়ে আমরা ব্যাংক রুল বানাবো। রুল অপশনে চলে যাব, নিউ রুল। আচ্ছা, তার আগে আর একটু কাজ দেখে আসি। কোন মানিতে? ওকে, আপওয়ার্কে যেহেতু রুল, ওকে, এটা হচ্ছে মানি আউট ট্রানজেকশন। এখন ব্যাংক অ্যাকাউন্ট আমরা কোনটা ধরবো? আমেরিকান এক্সপ্রেস, এটার জন্য করতেছি। আর এটা ডেসক্রিপশনে থাকবে কন্টেইন, আর এটা হবে হচ্ছে এনি, যে কোনো কিছুতে ম্যাচ করবো আমি। আর হচ্ছে আপওয়ার্ক কথাটা আমরা কপি করে আনবো, কারণ সবগুলো নিলে কি আমার মিলবে না, কারণ কমন আইটেম দিয়ে আমাকে মিলাইতে হয় সবসময়। আচ্ছা, এটা হচ্ছে আমার এক্সপেন্স, এটার ক্যাটাগরি আমার ডেসক্রিপশনে বলা ছিল যে প্রফেশনাল ফি, তাই না? দেখেন ডেসক্রিপশনে বলা থাকাতে আমার জন্য সুবিধা হয়ে গেছে। ওকে, আমি দিলাম প্রফেশনাল ফি, লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি অলরেডি আছেই। পেইর নাম আপওয়ার্কই দিব। এখন আর যেহেতু পেই একজন, তাহলে তার অনেকগুলো দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, ট্যাক্স 0 রেটেড, অবশ্যই ক্লায়েন্ট বলে দিবে, আর এই অটো অ্যাড অপশনটা অফ থাকবে। ওকে, এবার চলে যাব হচ্ছে আবার ব্যাংক ট্রানজেকশনে অ্যাকাউন্টিং এর আন্ডারে। এই যে দেখেন রুল, 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 যেগুলো রুলের আন্ডার পড়ে গেছে সেগুলোকে আমি সিলেক্ট করব। সব তো দিবেন, কোনটা কি নাও হতে পারে না? একই ক্যাটাগরি ট্রানজেকশন আবার কয়টা হবে? দুটো একটা করে পেয়ে যাবো। আমার এখানে তো বলাই আছে, আমার তো ডেসক্রিপশনে বলা আছে। যদি না হয় তাহলে তো রুল বানানোর প্রয়োজন নাই তো আমার, না হলে ম্যানুয়ালি করবেন। আমি তো রুল বানানোর শর্ত কি? রুল বানানোর জন্য কি একই ক্যাটাগরির হইতে হবে, আর যে কোনো ডেসক্রিপশনে যে কোনো একটা মিল থাকতে হবে। হ্যাঁ, কমন একটা আইটেম থাকতে হবে, আর না হলে একটা একটা করে ক্লায়েন্টের সাথে কথা বলে ম্যানুয়ালি করবেন। আচ্ছা, তারপরে এবার বাকি যে ট্রানজেকশন গুলো আছে সেগুলোর জন্য আমরা কি করব? একটু আমাদের চ্যাট জিপিটি বা বাকিদের একটু হেল্প নিব। হ্যাঁ, দেখি তারা কি সাজেশন দেয় আমাকে, তাদের সাজেশন একটু নিই।
অটোপে তো দিছি, এই যে আপওয়ার্কের ক্ষেত্রে প্রফেশনাল ফি দেখাচ্ছে। গুগলের ক্ষেত্রে তারা বলতেছে এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড সফটওয়্যার সাবস্ক্রিপশন। ওকে, গুগলটাকে আমি ওপেন করি, তাহলে দেখতে পাবো google.com অ্যাডভার্টাইজিং এন্ড সফটওয়্যার সাবস্ক্রিপশন। এই যে ডেসক্রিপশনে বলা ছিল আমার, হ্যাঁ। তো এক্সপেন্স চলে যাব, আনক্যাটাগরাইজ থাকা যাবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। দিন শেষে আনক্যাটাগরাইজ বলে কোনো কিছু নাই। অ্যাডভার্টাইজিং আনক্যাটাগরাইজ হচ্ছে ওই যে ওয়ান কাইন্ড অফ, ওই যে ট্রায়াল ব্যালেন্সে ওই যে কি যেন আমরা দিই, অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাবের মতো আর কি। তো ওইটা দেওয়া যাবে না, হ্যাঁ। তারপরে গেইকো অটো, এটা হচ্ছে ইন্স্যুরেন্স, এই যে দেখেন ইন্স্যুরেন্স দেওয়া আছে। তো আমরা এটা দেব হচ্ছে ইন্স্যুরেন্স ইন জেনারেল। ওরকম ভাবে ফাইল রেডি করে ক্লায়েন্টের কাছে পাঠাবেন, কিন্তু তার আগে তো আপনাকে রিকনসিলিয়েশন শেষ করতে হবে, হ্যাঁ। রিকনসিলিয়েশন করে ইয়া করবেন, অর্ধেক কাজ আগায় রাখবেন। তারপরে ক্লায়েন্টকে সে ফাইলটা পাঠানোর পরে ক্লায়েন্ট দেখে আপনাকে বলবে যে হ্যাঁ এটা ঠিক আছে। এটাও apple.com বা বিল ইন্টারনেট, হ্যাঁ। তারপরে গিয়ে ফাইনাল ফিনিশিং দিবেন। এটা দিব হচ্ছে সাবস্ক্রিপশন, ডিউজ অন সাবস্ক্রিপশন। এটা হচ্ছে জিরো রেটেড ট্যাক্স। বারবার সে আমাকে রুল করার জন্য বলতেছে। ব্যাংক রুল করলে হয় হচ্ছে সব থেকে সুবিধা, যখন 300-400 ট্রানজেকশন থাকবে, তখন রুলটাই হচ্ছে আপনার দিন শেষে আপনাকে কাজে দিবে। ঠিক আছে, না হলে একটা একটা ম্যানুয়ালে বসে থেকে করাটা হচ্ছে আপনার জন্য অনেক হ্যাসেল হবে। স্পেকট্রাম গার্ডেন ইউটিলিটিস, হ্যাঁ, ইন্টারনেট আর কেবল, তাই না? ইউটিলিটিস নামে চার্ট অফ অ্যাকাউন্ট আছে। যদি না থাকে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসবেন। ওকে, অটো পে, এটাও তারা বলতেছে ইউটিলিটিস মোবাইল ফোন বাবদ দেওয়া হয়েছে। তো এটাও আমরা ইউটিলিটিস থেকে দিব। ট্যাক্স, ওকে, প্লেটিভ হোস্ট নাম্বার, কমিউনিকেশন আর ভার্চুয়াল রিপ্রেজেন্টেটিভ সার্ভে, এটা অফিস এক্সপেন্সে দিতে পারে, অফিস এক্সপেন্স। ওকে, লাস্ট এটা কি বলছে, কমিউনিকেশন আর সফটওয়্যার সাবস্ক্রিপশন। ট্যাক্স হচ্ছে জিরো রেটেড। ওকে, তাহলে দেখেন পোস্টেড কত, 31,083.42। আমার স্টেটমেন্টটা তো তাই বলতেছিল, তাই না? 31,083.42। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের রিকনসাইল করার জন্য অ্যাকাউন্টিং এর আন্ডারে রিকনসাইল অপশন। আচ্ছা, রিকনসিলিয়েশন রিপোর্ট বের করে দেখাই নেই, আপনাদের দেখাচ্ছি। ওকে, প্রথমে আগে আমাকে কি করতে হয়, চার্ট অফ অ্যাকাউন্টটাকে দিতে হবে, তাই না? আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, ওপেনিং ব্যালেন্স ফিক্সড। এবার আসেন এন্ডিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্স 31,083.42। এবার এটা লাস্ট ক্লোজিং ডেটটা তো বলা ছিল না, 1/27/2021। স্টার্ট রিকনসাইলিং। ক্লায়েন্টের কাছ থেকে সব কনফার্মেশন পাওয়ার পরে, আপনার সকল ডাটা এবং সকল ইনফরমেশন দেখার পরে, দেন ফিনিশ না।
এই যে আমার রিকনসিলেশন ডান। দেখেন এখন যেটা এন্ডিং ব্যালেন্স ছিল সেটাই কি বিগিনিং ব্যালেন্স হয়ে গেছে। আর স্টেটমেন্ট গুলো কই পাবেন? এই যে যখন স্টেটমেন্টটা রিকনসাইল করবেন তখন এই যে নিচে একটা লেখা কথা থাকে লাস্ট স্টেটমেন্ট ক্লোজিং ডেট, মানে লাস্ট ক্লোজিং স্টেটমেন্টটা আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করলেই এই যে এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট। হ্যাঁ, এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। এই যে এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন, মানে রিকনসিলেশনের এই একটা অপশনে আপনার রিকনসিলেশন রিপোর্টটা, এই যে এখান থেকে রিকনসিলেশন রিপোর্টটা, মানে প্রত্যেকটা মান্থের বা প্রত্যেকটা পিরিয়ডে শেষ করে এখান থেকে রিকনসিলেশন রিপোর্টটা নিয়ে আসবেন। এখন আমাদের ব্যাংকে যদি আমরা যাই চার্ট অফ অ্যাকাউন্টে, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে গেলে আমরা দেখতে পাবো যে ওইখানে হচ্ছে ওটাকে বলা হচ্ছে ব্যাংক রেজিস্টার। হ্যাঁ, বা ঘুরে ফিরে আমরা রেজিস্টারও বলতে পারি। এই যে ধরেন রেজিস্টার কোথায়, আমেরিকান এক্সপ্রেস। এই যে অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যান। এই যে ঠিক আছে, এই যে দেখেন আর প্রথম দিন পিছনে ভাই জিজ্ঞেস করছেন যে স্যার আর মানে কি, এবার কোশ্চেন খুঁজে পাইছেন আর মানে কি? হ্যাঁ, হ্যাঁ, এই জন্য ধৈর্য ধরে থাকতে হয়। আপনাদের অ্যান্সার কোথায় গিয়ে ঠেকবে সেটা আমি জানি, এই জন্য আর এর ব্যবহারটা আজকে আপনারা দেখলেন। এখন এটা জার্নাল কিভাবে দেখবেন? এখান থেকে এডিট অপশনে গেলেই তার যদি অডিট হিস্ট্রি দেখতে দেয়, এই যে মোর অপশন, এখান থেকে ট্রানজেকশন জার্নাল। যে ভাই কোশ্চেন করছেন, আপনার প্রত্যেকটা ট্রানজেকশনের যে জার্নালগুলো হয়েছে সেই জার্নালগুলো এভাবে আপনাকে দেখতে হবে। ব্যাংক রেজিস্টারে আসবেন, প্রত্যেকটা ট্রানজেকশনে ম্যানুয়ালি এডিট অপশনে গিয়ে তার ব্যাক হ্যান্ডে কি কি জার্নাল হয়েছে সে প্রত্যেকটা জার্নাল আপনি এখান থেকে দেখতে পাবেন। ট্রানজেকশন হিস্টরি থেকে দেখা কোনো স্কোপ নাই। হিস্ট্রিতে তো দেখতেছি আমি, অ্যাকাউন্ট হিস্ট্রিতে আসছি। অ্যাকাউন্ট হিস্ট্রিতে আসা মানে কি, ওই ইন্ডিভিজুয়াল চার্ট অফ অ্যাকাউন্টে আসা, সেখান থেকে প্রত্যেকটা ট্রানজেকশন আমাকে যেতে হবে, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা, হ্যাঁ, এই জন্য। আর যদি চান সবগুলা জার্নাল দেখতে, একেবারে সবগুলা জার্নাল দেখতে, আপনার অ্যাকাউন্টে যত চার্ট অফ অ্যাকাউন্টে জার্নাল হয়েছে সব একসাথে দেখতে চান, তাহলে ওই যে রিপোর্ট সেকশনে গিয়ে সার্চ দিবেন হচ্ছে জার্নাল লেখে, তাহলে আপনার শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত যতগুলো জার্নাল আছে সবগুলো জার্নাল আপনার সেখানে শো করবে। এই যে দেখেন, এই যে আপনার জার্নাল, ঠিক আছে? এভাবে করে প্রত্যেকটা ট্রানজেকশনটা আপনারা দেখতে পারেন। ওকে, তো আমরা আপনাদেরকে যে ফাইল দেওয়া হয়েছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সেম ভাবে আমি একটা সিএসভি করে দিছি। তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড স্টোন, এটা হচ্ছে আপনার জুলাই একটা, অগাস্ট একটা। হ্যাঁ, ওকে, কেয়ারফুলি সবগুলা রিকনসিলেশন করবেন। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টও দেওয়া আছে ব্যাংক স্টেটমেন্টের ফোল্ডারের মধ্যে। এই যে ব্যাংক স্টেটমেন্টের মধ্যে ওয়েলস ফার্গো জুন জুলাই অগাস্ট, আমি জুন একটা সিএসবি করে দিছি, আপনাদের দিয়ে দিছি, এই যে আপনাদের ফোল্ডারের মধ্যে পাবেন। জুলাই অগাস্ট একটা করবেন। হ্যাঁ, ওকে, এরপর আসেন আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে পেপাল। পেপালটা তো আমরা সবাই মোটামুটি জানি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, তাই না? তো পেপালের একটা বিশাল বড় স্টেটমেন্ট আমাদের থাকে। তো সেই স্টেটমেন্টটাকে আমরা সবাই জানি, স্টেটমেন্টটাকে আমি এক্সেলে রূপান্তর করে নিয়েছি। এক্সেলে আমি রূপান্তর করে নিছি। তো সেম ভাবেই এই যে বিশাল বড় এক্সেল ফাইল, সবার আগে এই ফাইলটাকে ডাউনলোড করে নেন। যাদের ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সিতে বিজনেস আছে তাদের আসলে বেসিক্যালি পেপাল জিনিসটা লাগে, তাই না? ওকে, তো আপলোড করার জন্য বা রিকনসিলেশন করার জন্য আমাকে কলম কয়টা লাগে বলেন তো? এতক্ষণ পর্যন্ত রিকনসিলেশন দেখছেন, রিকনসিলেশন করার জন্য কলাম লাগে 4টা, ডেট, ডেসক্রিপশন, ডেবিট, ক্রেডিট। বা তিনটাও হতে পারে, রাইট? তো আমাদের এই যে এত বড় যে পেপালের স্টেটমেন্ট এত বড় হওয়ার রিজন কি? কারণ কারেন্সি, এখানে কয় ধরনের কারেন্সি থাকে পেপালের স্টেটমেন্টে বলেন তো? কয় ধরনের কারেন্সি থাকতে পারে অ্যাটলিস্ট? হ্যাঁ, তো দুইটা থাকতে পারে, তিনটাও থাকতে পারে, মানে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সি। তো আমরা কোনটা রিকনসিলেশন করব বলেন তো?
হোম কারেন্সি নাকি ফরেন কারেন্সি? হোম কারেন্সি, এটা বলা যাবে না, হোম কারেন্সি রিকনসিলেশন হবে। তাহলে ফরেন কারেন্সি কি দোষ করছে? ফরেন কারেন্সি তো সবকিছু আপনি রেকর্ডেড করছেনই, তাই না? কারণ অলরেডি রেকর্ডেড আপনার হয়ে আছে। তো এই জন্য ফরেন কারেন্সি হবে না, আপনার অ্যাকাউন্টে যে কারেন্সি সেই কারেন্সির রিকনসিলেশন হবে। তো এই ফাইলটাকে নেওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে কারেন্সিটাকে সর্ট আউট করে নেওয়া। ঠিক আছে, তো কারেন্সিটাকে আমরা আগে তা আমাদের হচ্ছে ইউএসডি, ইউএসডিটাকে ওকে দিব। দেখেন এই যে ফাইলটা কি ছোট হয়ে আসছে না? ওকে, আচ্ছা এটার আগে একটা জিনিস বুঝে নেই। এই যে স্টেটমেন্ট, ধরেন আপনাদের কাছ থেকে একটু ট্রিক্স একটা কোশ্চেন জিজ্ঞেস করি। এটা হচ্ছে আমার ওপেনিং ডেট, খেয়াল করেন, মনোযোগ দেন। এটা হচ্ছে আমার ওপেনিং ডেট, এটা হচ্ছে গ্রোস অ্যামাউন্ট, এটা হচ্ছে ফি, এটা হচ্ছে নেট অ্যামাউন্ট। মানে 14.99 হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট, তার মধ্যে 99 হচ্ছে আমার ফি, আর 14 হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যামাউন্ট। আর ওই সময় আমার ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে? ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 14.99। এখন আমার কোশ্চেন হচ্ছে ওপেনিং ব্যালেন্স তাহলে কত? বাবে আসেন, বাবে আসেন। এই যে আসলাম, গ্রোস অ্যামাউন্ট, ফি, নেট। আমার ব্যালেন্সও দেখাচ্ছে কত? 14.99। এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল? বাকিরা না, ইসে ওটা কি পেমেন্ট হয়েছে যে 14? আচ্ছা যেটাই হোক ভাই, হুম। আমি ট্রানজিশন, নর্মাল ট্রানজিশন কথা বলছি, আমি এক্সপেন্স এগুলো এত হাবিজাবিতে জানি না। আমি সিম্পল ভাবে বলছি, আমার একটা ট্রানজিশন হয়েছে, তার গ্রোস অ্যামাউন্ট হচ্ছে 14.99। তো 99.99 হচ্ছে আমার ফি, ওই ট্রানজেকশনটার ভ্যালু হচ্ছে 14। আমার ওপেনিং, আমার ব্যালেন্সও আছে 14.99। এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে ওপেনিং শুরুতে আমার কত ব্যালেন্স ছিল? ভাই আপনাদের কোশ্চেনের অ্যান্সার বলে দিছি, এখন আমি জিজ্ঞেস করছি ভাই কোশ্চেনটা কি ছিল, জাস্ট আমি প্রিভিয়াসে গিয়ে জিজ্ঞাসা করছি। ভাই এই জন্য ওটা তো ক্রেডিট, পেপালটা কি আদৌ কি ট্রানজাকশন সম্পর্কে আগে ধারণা নিতে হবে, ওটা ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড ধরনের? এই দেখেন ভাই, এই যে দেখেন সবগুলো মাইনাসে দেওয়া আছে, সবগুলো একই ক্যাটাগরি ট্রানজাকশন। হ্যাঁ, প্রি অ্যাপ্রুভ, বিল পেমেন্ট, ইউজার, সবগুলো মাইনাস দেওয়া আছে। তাহলে আর কি বলবেন, আর কি জানার দরকার আছে? নাকি এখনো কনফিউজড? জিরোতেই তো ঠিক ছিলেন, আবার উল্টেছেন কেন? আচ্ছা এইখানে হচ্ছে কি সিম্পল একটা জিনিস বুঝেন, যে ধরেন আপনার বিকাশে ধরেন কেউ একজন টাকা পাঠাইছে 1500 টাকা, খরচ সহই পাঠাইছে, হ্যাঁ। তো আপনার এখন ব্যালেন্স ওই অ্যামাউন্টই দেখাচ্ছে। তাহলে আপনার এর আগে যদি কোনো ব্যালেন্স নাই থাকে, তাহলে তো আপনার ওই অ্যামাউন্টই দেখাবে, 1500ই তো দেখাবে, তাই না? তো আমার ব্যালেন্স যদি আগে থাকতোই, তাহলে তো এই অ্যামাউন্টের সাথে আমার বেড়ে গিয়ে সেটা দেখাইতো বা কমতো, দুইটা যে কোনো একটা তো হইতো আমার, তাই না? যেহেতু আমার ট্রানজেকশনটা ওইটাই, ওই অ্যামাউন্টেরই, আমার ওপেনিং ব্যালেন্সও তো ওই অ্যামাউন্টেরই, তাহলে আমার ওপেনিং ব্যালেন্স যখন আমরা সেট করব চার্ট অফ অ্যাকাউন্টে, তখন সেটা কি হবে? জিরো। বুঝাতে পারছি কথা? সেটা কি হবে আমার? জিরো। তো আমাদের ওপেনিং ব্যালেন্সটা আমরা জিরো বুঝে গেলাম। এবার আসেন আমরা ফিল্টার করব, কারেন্সিটাকে আমরা নিব হচ্ছে ইউএসডি দিয়ে, একদম সংক্ষেপে করে ফেললাম। এরপর আসেন এই টাইম জোন, টাইম, নেম, টাইপ, স্ট্যাটাস, এগুলো কি আমার প্রয়োজন আছে? না। হ্যাঁ, নেমটা তো প্রয়োজন আছে ভাই, নেমটা লাগবে না? ডেসক্রিপশনে যদি একটু বেশি লেখা থাকে আমাদের জন্য ফ্যাসিলিটি না? এগুলাকে আগে ডিলিট করে নিই, টাইম, টাইম জোনকে ডিলিট করলাম, টাইপটাকে ডিলিট করে দিলাম। ওকে, স্ট্যাটাসও আমার প্রয়োজন নাই। এখন কারেন্সিও তো আমার প্রয়োজন নাই, তাই না? এখন কারেন্সি যদি আমি ডিলিট করি, তাহলে দেখেন সব চলে আসবে। এখন কি করবে জানেন, এটা একটা ট্রিক্স আছে। কারেন্সি কেন লাগবে ভাই? আমার কি আপলোডের জন্য কি কারেন্সি কলাম লাগে? তাহলে তো আমি এটাকে কপি করলাম, কপি করে নতুন করে একটা শীট নিই, হ্যাঁ, সেখানে গিয়ে পেস্ট করি, তাহলে তো আমার ফিল্টারের আর কোনো ঝামেলা থাকলো না। এরপরে কারেন্সি,
আমি এটাকে ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে গ্রোস অ্যামাউন্ট আমরা নিব না, কারণ আমাকে দুইটা আলাদা আলাদা দেখাইতে হবে, ফিও দেখাইতে হবে, নেট অ্যামাউন্টও দেখাইতে হবে। তো আমার গ্রোস অ্যামাউন্ট লাগবে না। তারপর ট্রানজেকশন আইডি, আচ্ছা থাকুক, শিপিং অ্যাড্রেস, আইটেম এগুলা ডিলিট করে দিই, আইটেম টাইটেল থাকুক, আইটেম আইডি, অপশন এগুলা কোনোটাই দরকার নাই। তারপর হচ্ছে রেফারেন্স ট্যাক্স আইডি নাম্বার, হ্যাঁ এটা দরকার নাই। আমি ইনভয়েস নাম্বারটা রেখে দিলাম, কাস্টমার নেম, ব্যালেন্স, সাবজেক্ট এগুলো কোনোটাই আমার আর কি প্রয়োজন নাই, আমি এই পাশ থেকে সবগুলোকে ধরে একবার ডিলিট করে দিব। ওকে, এইবার আসেন, আমার লাগবে হচ্ছে একটা ডেসক্রিপশনের কলাম, আগে আমি ইনসার্ট করে নিই। লাগবে কলামটা কি, ডেসক্রিপশন। ক্রিপশন। এইবার ডেসক্রিপশন কলামে কি লেখা আনবো, ডেসক্রিপশন কলামে লেখাগুলো আনবো এই যে নেম, ট্রানজেকশন আইডি, আইটেম টাইটেল, ইনভয়েস নাম্বার, এই সবগুলাকে একটা কলামে নিয়ে আসবো। এখন এটার জন্য কি ফর্মুলা ইউজ করা যায়, অনেকে কেউ প্লাস দিয়েও লেখে, ফর্মুলা দিতে কনকারেন্ট হ্যাঁ কনক্যাটানেট ফর্মুলা, CONCATENATE, কনক্যাটানেট ফর্মুলাটা দিব, বা অনেকে প্লাস চিহ্ন দিয়েও কিন্তু নিয়ে আসতে পারে, হ্যাঁ কিন্তু এন্ড দিয়ে অ্যান্ড দিয়েও আনা যায়, প্লাস দিয়েও আনা যায়, এটা ফর্মুলা দিয়েও আনা যায়। তো এই কলামটাকে সিলেক্ট করলাম, কমা দিব, স্পেস, ডাবল কোটেশন, মাঝে একটু গ্যাপ রাখলাম। ডাবল কোটেশন দিলে কি হয়, ওই যে লেখাটার মাঝে গ্যাপ হয়, তাই না? তারপর ট্রানজেকশন আইডি, কমা দিলাম, স্পেস দিয়ে ডাবল কোটেশন, আবার কমা দিব, স্পেস দিয়ে আইটেম টাইটেল, কমা, ডাবল কোটেশন, কমা দিয়ে ইনভয়েস নাম্বার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করবো। এই দেখেন সবগুলো লেখার মাঝখানে কি চলে আসে না সুন্দরভাবে, জাস্ট এটাকে ধরে, হ্যাঁ। এখন আমি যদি ওই কলামগুলো ডিলিট করি তাহলে কি আবার এটা এরর হয়ে যাবে না? আগে পেজ বিল্ড করে নিতে এই যে, হ্যাঁ ভ্যালু পেস্ট কপি করে, কপি করলাম, পেস্ট ভ্যালু দিয়ে দিই না, হ্যাঁ। এবার আমি ডিলিট করলে কোনো সমস্যা হওয়ার কথা না, এই যে ডিলিট, ঠিক আছে। এবার ফি গুলাকে কি করব, ফি গুলাকে সুন্দর করে দেখেন কেটে একদম এ বরাবর নিচে দিব, ডেট গুলাকে নিয়ে কপি করে এ বরাবর নিচে দিয়ে দিলাম। আর এগুলো প্রত্যেকটার নাম হবে হচ্ছে পেপাল ফি, পেপাল ফি, পেপাল ফি দিব, দিয়ে সুন্দর করে এ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই কলাম আমার প্রয়োজন নাই। এখন যেগুলো জিরো আছে সেগুলো চাইলে রাখতে পারেন, না হলেও প্রয়োজন নাই। কুইকবুকে কি এই ধরনের কোনো সুবিধা কি পাওয়া যায় যে জিরো ট্রানজেকশন নেবে না? নিবে না তো, এখন যদি নেয় তাহলে তো কোনো কাজ নাই, তো আলটিমেট ওটাকে আপনাকে এক্সক্লুড করতেই হবে। হ্যাঁ, অটো বাদ বাদ হয় কিনা না, সব জিনিস আসলে এখন আপডেট যদি তারা নিয়ে আসে তাহলে তো আসলে কিছু করার নেই, তাই না? আপডেট আনতেও পারে, চেক করে দেখবেন। অল বর্ডার দিয়ে দিলাম, বাস, এই যে আমার টোটাল ফাইল কি রেডি। তাহলে আমার প্রথমে কি কাজ করব, চার্ট অফ অ্যাকাউন্টে যাব, পেপাল নামে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করব ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। তাহলে ওপেনিং ব্যালেন্স কি দিব, জিরো, তাই না? ওপেনিং ব্যালেন্স জিরো দিব কোন ডেটে, এই যে 2/12/2021। তারপরে এই যে ফাইলটা যে রেডি করলাম, এই ফাইলটা কি করব, সেখানে আপলোড করব, আপলোড করে সেম ভাবে রিকনসিলেশন করব। এবার আসেন তাহলে ক্লোজিং ব্যালেন্স কি হবে ভাই, ক্লোজিং ব্যালেন্সটা খেয়াল করি আমরা, ক্লোজিং ব্যালেন্স না, এই যে ব্যালেন্স কলামে ক্লোজিং ব্যালেন্স কত, জিরো, তার মানে ওপেনিং ব্যালেন্সও জিরো, ক্লোজিং ব্যালেন্সও কি জিরো। তো এইভাবে করে স্টেটমেন্টটাকে রিকনসিলেশন করবেন, ঠিক আছে। তো সেম যেহেতু প্রসিজারটা দেখালাম না, ওকে। এবার দুইটা অড টপিক কিন্তু, বাট আমাদের জানা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কুইক বুকস এর অ্যাকাউন্টেন্ট ভার্সন, আচ্ছা এটার আগে এটা দেখেন,
এখন সারাদিন আমরা কাজ কেমনে করব সেটা নিয়ে আমাদের মাথা ঘামাইছি, তাই না? এখন এখানে আমাকে জানতে হবে যে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে আমরা বেসিক্যালি অ্যাক্সেস নিব, বা ক্লায়েন্ট আমাকে কিভাবে অ্যাক্সেস দিবে, তাই না? এটা জানতে হবে না, নাকি না জানা চলবে? স্কিপ করে যাব? আচ্ছা, অনেকে এটা বলেও না। আমি এটা বলতেছি এই কারণে, যে কারণ না হলে ক্লায়েন্টকে বলতে পারবেন না। এখান থেকে নেভিগেশন প্যানেল থেকে মাই অ্যাপস, তার আন্ডারে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর মধ্যে পাবেন হচ্ছে মাই অ্যাকাউন্টেন্ট। এই যে এটা কি ক্লায়েন্টের অ্যাকাউন্ট না? হ্যাঁ, এখন আপনি যে একজন অ্যাকাউন্টেন্ট, তাহলে কি তার অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে কি হবে না বলেন? থাকতে হবে। যেটা আপনাদের যে ভিডিও দিয়েছিলাম অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করে এক্সামে বসার জন্য, বলে দেখছেন এই যে অ্যাকাউন্টেন্ট ভার্সন আরেকটা কি কাজে লাগে? ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য। ক্লায়েন্ট আপনার ইমেলটা নিবে যেটাতে আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করা আছে, সেই ইমেলটা নিয়ে টাইপ করে সে ইনভাইট পাঠাবে। পাঠালে কোথায় আসবে? আপনার গুগলে চলে আসবে, সরি ইমেইলে চলে আসবে, জাস্ট লাইক এজ ইনভিটেশনের মতো। ইনভিটেশন আসবে, ক্লিক করে ওপেন করে আস্তে আস্তে সুন্দর করে সামনের দিকে প্রসিড হবে। অবশ্যই তার জন্য একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকা জরুরি। না থাকলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস পাবেন না। আর এই অ্যাক্সেস দেওয়া মানে হচ্ছে আপনি কি এই ক্লায়েন্টের অ্যাকাউন্টে এসে সকল কাজ করতে পারবেন। বুঝতে পারছি? ক্লায়েন্ট এইভাবে আপনাকে ইনভাইট পাঠাবে। ঠিক আছে? ওকে। আর এটা নিয়ে দাঁড়ান, আপনাদের যাতে কনফিউশন না থাকে, ভাই যে ভিডিও দেখতে বলছিলাম ওই ভিডিওটা এখানে আমি দেখায় দিচ্ছি আপনাদের। ওই জন্য প্রথমে বলছিলাম যে ভাই প্লে লিস্ট গুলা দেখেন, কেন দেখাটা জরুরি এবার বুঝতে পারছেন? সবগুলো টপিকসই ছোট ছোট করে এক্সট্রা করে আমি আলোচনা করে দিয়েছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। এই যে যে দুইটা টপিক এখন আলোচনা করতেছি না, এগুলো কিন্তু অলরেডি আছে, কিন্তু আপনারা হয়তো বা খেয়াল করেন নাই। ক্রিটিক্যাল থিঙ্কিং করবো, এই যে নিচের দিকে চলে যান, এই যে হাউ টু গেট অ্যাক্সেস ফ্রম ইউর ক্লায়েন্ট। আপনি ক্লায়েন্টের কাছে কিভাবে অ্যাক্সেস পাইতে পারেন, একদম ফুল প্রসিডিউরটা সেখানে দেখা দিচ্ছে লাইভে। ঠিক আছে? তারপরে যে দেখেন কিভাবে টিম মেম্বার অ্যাড করতে হয়। ওকে, এরপর আমাদের যে টপিকটা হচ্ছে, আমাদের অনেকেরই চিন্তা ভাবনা হচ্ছে আমরা পারি বা না পারি দিন শেষে একটা এজেন্সি ওপেন করা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, মানে ক্লাউড অ্যাকাউন্টিং শেখার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যে একটা এজেন্সি আমরা দাঁড়া করাবো, তাই না? তো এজেন্সি দাঁড়া করালে তো হয় না, সেখানে কিছু টিম মেম্বারও লাগে। এখন টিম মেম্বার গুলো কোথায় অ্যাড করবেন? আপনার যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আপনারা ওপেন করছেন সেটাতে আমি যদি চলে যাই সুইচ কোম্পানিতে, সেখানে তো আপনারা টিম মেম্বার অ্যাড করবেন। সেটা আপনাদের নামে একটা ফার্ম হয়েছে, ওপেন হয়েছে না? আপনাদের নামে একটা পার্মানেন্ট ফার্ম ওপেন হয়েছে, সেটা কি ফ্রিতে? তো বলছিলাম যে এখন শুধুমাত্র ইমেল দিয়ে আপনারা কাজ চালাবেন, কিছুদিন পরে সেটা আপনারা নিজের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। এই ফোন নাম্বার দিয়ে কি ভেরিফাই করতে হয় সেটাও আমি এখানে একটা আহ, বলা আছে যে ডিফারেন্ট টাইপ, এই যে ম্যানেজার ইনটুইট অ্যাকাউন্ট, এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই বা ইমেল দিয়ে ভেরিফাইয়ের কথা এখানে বলা আছে। ওকে, তো যেহেতু আমাদের নামে একটা ফার্ম আছে, আমরা এই ফার্মে বেশ কিছু মানুষকে রাখবো, যে তারা তাদের কিছু কাজ দিব, তারা সেই কাজগুলো আমাকে করে দিবে। আমরা তাহলে কাজ আনবো কি এই ফার্মের আন্ডারে, তাই না? যেটা আপনাদের নামে অ্যাকাউন্টেন্ট ভার্সন লাইফ টাইম যেটা ফ্রি আছে, সেই ইমেল দিয়ে তাহলে ক্লায়েন্টের সাথে যখন কনভারসেশন করবেন তখন ক্লায়েন্টকে কোন এই ইমেলটাই দিবেন। বুঝাইতে পারছি? যে ইমেলে আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন আছে। ওকে, তো সেখান থেকে চলে যাব হচ্ছে বাম পাশে নেভিগেশন প্যানেল থেকে টিম। তবে যাই বলেন, টিম মেম্বার ভালো চুজ করবেন, না হলে জীবনে অনেক হ্যাসেল পোহাইতে হবে। হ্যাঁ, তো এই যে টিমে চলে আসলাম, টিম থেকে অ্যাড ইউজারে চলে যাবেন। ওই ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, আর তার অবশ্যই অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে। ঠিক আছে, সেটা গ্লোবাল হোক, ইউকে হোক, কানাডা, অস্ট্রেলিয়া, যেটাই থাকুক না কেন থাকতে হবে অ্যাকাউন্টেন্ট ভার্সন। এই যে এরকম অ্যাকাউন্টেন্ট ভার্সন চেহারা সম্বলিত একটা অ্যাকাউন্ট তার থাকতে হবে। ওইটার ইমেল অ্যাড্রেসটা তার নেবেন, নিয়ে তাকে কি রোল দিবেন আপনি,
স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস মানে এটা এই অ্যাকাউন্টে সকল অ্যাক্সেস দিবেন, নাকি স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস, না স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার, শুধু কাস্টমার কাজ করতে পারবে, শুধু সাপ্লায়ার কাজ করতে পারবে, সাপ্লায়ার ওর কাস্টমার লিমিটেড থাকবে, নাকি শুধু পেরোল বা ব্যতীত বাকি সব কাজ করতে হবে, নাকি কোম্পানি অ্যাডমিন, তাকে কোন দায়িত্ব দিবেন, কোন রোল আপনি তাকে দিবেন, সেটা আপনি এখান থেকে বলে দিবেন। হ্যাঁ, বলে দিয়ে এই যে দেখেন পারমিশনে গেলে এই যে আপনি দেখতে পাবেন বেসিক্যালি কি কি পারমিশন দেওয়া যায়, দেওয়া যায় না, প্রত্যেকটা দিয়ে তাকে জাস্ট ইনভাইট পাঠাবেন, তার ইমেলে চলে যাবে, সেই ইমেল থেকে সুন্দরভাবে সে অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে সে অ্যাক্সেস নিতে পারবে। এটা হচ্ছে যাদের এজেন্সি করার ইচ্ছা আছে ইন ফিউচারে, এজেন্সি করে কাজ করবে বা একটা অ্যাকাউন্টের অধীনে মিলে 4-5 জন 10 জন যে কয়েকজনই করা যায়। হ্যাঁ, তো ইউজার অবশ্যই লিমিটেড থাকে প্লাস বা এটার ক্ষেত্রে, তবে অবশ্যই খেয়াল করবেন যাতে ইউজার গুলা যাতে ভালো হয়। বুঝাতে পারছি? তো এইভাবে করে আপনারা টিম হিসেবে ক্লায়েন্টকে অ্যাড করতে পারবেন বা আপনার যে টিম মেম্বার আছে টিম মেম্বারকে অ্যাড করতে পারবেন। আর টিম মেম্বাররা কে কতটুকু সার্টিফাইড কিনা সে সবগুলা সার্টিফিকেশন এখান থেকে দেখতে পাবেন এই যে। ঠিক আছে? আর কাকে কি রোল দিচ্ছেন, প্রত্যেকটা রোল। আর আপনি এখানে বসে থেকে আপনার টিমরা কি কাজ করছে সবগুলাকে দেখতে পাবেন। কোথায়? অডিট লগে গেলে, তাই না? এই যে গিয়ার আইকন থেকে একটা অপশন আছে, অডিট লগ আছে, এই যে অডিট লগ। অডিট লগে গেলে দেখতে পাবেন আপনিও কি কাজ করছেন, সেই সম্পূর্ণ কাজ এই অ্যাকাউন্টে যতবার লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত সকল কিছু আপনি এখানে দেখতে পাবেন সব টাইমের জন্য। ঠিক আছে? এই যে ধরেন লাস্ট ইয়ার দিলাম ইভেন্ট অল, এই যে দেখছেন কখন সাইন ইন হয়েছে, কখন সাইন আউট হয়েছে, সবগুলা জিনিস আপনি এখান থেকে দেখতে পাবেন। বুঝাতে পারছি কথা? এইভাবে করে আপনারা আপনাদের টিমকেও অ্যাড করতে পারেন অ্যাকাউন্টেন্ট ভার্সনে।